ঢং ঢং করে মর্নিং স্কুলের ঘণ্টা পড়তেই দিদিমণি চতুর্থ শ্রেণীর বিভাগ এতে অঙ্কের ক্লাস নিতে ঢুকলেন। সব ছাত্ররা ওনাকে দেখে একবার উঠে দাঁড়ানোর পর উনি বসতে বললে সবাই বসে পড়ল। উনি টেবিল থেকে চক আর ডাস্টারটা বার করে প্রথম বেঞ্চিতে বসে থাকা সৌরজিৎকে বললেন, অঙ্কের বইটা একটু দাও তো সৌরজিৎ, আজ নতুন অধ্যায় শুরু করব। সৌরজিৎ ম্যাডামের কথায় ব্যাগের আধ খোলা চেনটা পুরোটা খুলে অঙ্কের বইটা বার করতে গিয়েই ভয়ানক চিৎকার জুড়ে দিল। ওরে বাবা গো! তার চোখ মুখ বিস্ফারিত হয়ে গেল। দিদিমণি আর বাকি বাচ্চারা দৌড়ে আসার আগেই সৌরজিৎ স্কুলের মেঝেতে গড়াগড়ি করতে লাগলো। সৌরজিৎ, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? সৌরজিৎ নিরুত্তর। শুধু ভয়ঙ্কর একটা জ্বলুনি শরীরের ভেতর হতে লাগলো তার, যা কাউকে বোঝাতে পারল না সে। সৌরজিৎ, কোথায় কষ্ট হচ্ছে? দিদিমণি উদ্বিগ্ন হয়ে ওর মাথায় আর বুকে হাত বুলাতে লাগলো, কিন্তু সৌরজিৎ কিছু বলতে পারল না। ততক্ষণে কথা বন্ধ হয়ে গেছে তার, শুধু শরীরটা বিভিন্ন জায়গায় মোচড় দিচ্ছে অনবরত। পরিস্থিতি বেগতিক বুঝে দিদিমণি চিৎকার করে দারোয়ান আর বাকি কলিগদের ডাকলেন, কিন্তু তারা যতক্ষণে গাড়ি জোগাড় করে সৌরজিৎকে হসপিটালে নিল ততক্ষণে সে বহুদূর চলে গেছে। শুধু ফাঁকা ডেস্কের ওপর ওর ব্যাগটা পড়ে রইল। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকরা আসলো। বিভিন্ন টিভি নিউজে ব্রেকিং নিউজ চলতে লাগলো। স্কুলে ক্লাস চলাকালীন কোনো এক অজানা কারণে স্কুল ছাত্র সৌরজিৎ করের অকাল মৃত্যু। ব্যাস, এই খবরটা চাউর হতেই কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিরোধী দলগুলো চলে এলো। আস্তে আস্তে সৌরজিতের মৃত্যুটা হয়ে গেল একটা রাজনৈতিক ইস্যু। খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়াতে সবাই স্কুল, দিদিমণি আর হসপিটাল নিয়ে বিষোদ্গার করতে লাগলো। আর এদিকে পোস্টমর্টেমে শরীরে বিষ পাওয়া গেছে, কিন্তু কিভাবে ওর শরীরে বিষ এলো তা পুলিশ বার করতে পারেনি। সৌরজিৎকে কিছু কামড়েছে কিনা তাও স্পষ্ট নয়, কারণ ঘটনার সময় ওর ব্যাগ উল্টে বইপত্র ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ওর কোনো রোগও ছিল না, তাই পুলিশ প্রশাসন এই ব্যাপারে অন্ধকারে। কিন্তু রাজনৈতিক তরজা ও পরস্পরকে দোষারোপের পালা চলতেই থাকলো। তোমরা শুনছো 86.7 তোমার FM, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য কৃষ্ণগুপ্তর লেখা পিআই দেবাশিস সামন্ত সিরিজের 5 নম্বর গল্প বিষনগরী। আজকের গল্প পাঠে দীপম, পারমিতা, নীল, অভিক, সৌরভ, নীলাশিস, পার্থ অরণ্যদেব মুখার্জি, শুভদীপ্ত ভট্টাচার্য, পূজা, লাবণী, সৌরভ রয় এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে বর্ষা, শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুন্ডু, গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প কৃষ্ণগুপ্তর লেখা পিআই দেবাশিস সামন্ত সিরিজের 5 নম্বর গল্প বিষনগরী। 3 দিন পর সকালবেলা 10টা নাগাদ খবরের কাগজের পাতায় চোখ বোলাচ্ছিল দেবাশিস। টানা কদিন ধরে স্কুলের ছাত্র সৌরজিৎ করের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সারা রাজ্য তোলপাড় হচ্ছে, তাই বাকি খবরগুলো চাপা পড়ে যাচ্ছে। তবু নতুন কিছু খুঁজে বেড়াচ্ছিল দেবাশিস। এমন সময় কালাচাঁদ এসে একজনের আগমন সংবাদ দিল তাকে। দাদাবাবু, একজন দেখা করতে এসেছেন। পাঠিয়ে দাও, ফাঁকাই আছি। মিনিট খানেকের মধ্যেই ধুতি পাঞ্জাবি পরা একজন প্রৌঢ় ব্যক্তি এসে প্রবেশ করলেন। নমস্কার দেবাশিস বাবু, সকালবেলায় আপনাকে বিরক্তই করতে এলাম। নমস্কার নমস্কার, বসুন স্যার। দেবাশিস একটা চেয়ার এগিয়ে দিলেন ওনাকে। ভদ্রলোকের বয়স ওই 60-এর কাছাকাছি, হয়তো তার একটু কমই হবে। কপালে সিঁথি কাটা চুল, ফর্সা রং, তবে রোদে পুড়ে কিছুটা তামাটে হয়ে গেছে।
পরনে ঘিয়ে কালারের পাঞ্জাবি আর সাদা ধুতি, পায়চটি, মুখে আধ খাওয়া পান। আমার নাম শ্রীযুক্ত তারাপদ ব্যানার্জি, শান্তিপুর থেকে আসছি। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেন নিশ্চয়ই, আর আজ ক্লাস না করিয়েই বাধ্য হয়ে এসেছেন, তাই না? একদম ঠিক দেবাশিস বাবু, কিন্তু এখনকার দিনে বিয়ে উৎসব ছাড়া আর কেউ শখ করে ধুতি পাঞ্জাবি পরে না। মাথার এক পাশে সিথি কেটে চুল আঁচড়ানোর মতন সাবেকি ক্রিয়াকলাপ একমাত্র স্কুল শিক্ষকরাই পারে। তবে আপনার হাতের আঙুলে, রুমালের কোনায় আর ওই গালের ওই বাঁ দিকটা দেখুন, পাউডারের মতন চকের গুঁড়ো, আর পাঞ্জাবির ডান দিকের পকেটে আস্ত একটা ডাস্টার বলে দিচ্ছে আপনি ক্লাস অসম্পূর্ণ রেখেই পরিস্থিতির চাপে তাড়াতাড়ি ট্রেন ধরে সরাসরি চলে এসেছেন। একদম সঠিক দেবাশিস বাবু, একটা গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব বলেই আজ আসা। বলুন স্যার, সবিস্তারে বলুন। দেবাশিসের কথায় তারাপদবাবু শুরু করলেন। আমার বাড়ি শান্তিপুরের সমনপুরে। আগে বিভিন্ন জায়গায় বদলি হয়ে শিক্ষকতা করিয়েছি, কিন্তু রিটায়ারমেন্ট সামনে বলে নিজের গ্রামেরই সমনপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আছি বছর খানেক ধরে। গত 3 মাসে আমাদের স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক বিভাগ মিলিয়ে মোট 8 জন বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট অজানা এক বিষক্রিয়ায় মারা গেছে। তার মধ্যে মাধ্যমিক বিভাগের 3 জন ছাত্র বিষক্রিয়ার পর আত্মহত্যাও করেছে। তারও কারণ মাত্রাতিরিক্ত বিষক্রিয়ার কষ্ট থেকে রেহাই বলেই মনে করা হচ্ছে। দেবাশিস একটু নড়ে চড়ে বসে বলল, দাঁড়ান 1 মিনিট। 5 জন ছাত্র মারা গেছে বিষক্রিয়ায়, আর 3 জন উঁচু ক্লাসের ছাত্র মারা গেছে বিষক্রিয়ার পর সুইসাইড করে। কিসের জন্য, আর কিসেরই বা বিষক্রিয়া? আমি যদি জানতাম দেবাশিস বাবু, তবে কি আপনার কাছে আসতাম? মানলাম সে কথা, কিন্তু পুলিশ কি বলছে? পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পুলিশ ব্যর্থ বলেই তো আপনার কাছে আসা। বলতে পারেন আপনার কথা যে আগে ভাবিনি তা নয়, কিন্তু এখন গার্জিয়ানরা স্কুলে বাচ্চাদের পাঠাতে চাইছে না। ওদের কেউ কেউ আপনার নাম জানে আর গল্প পড়েছে। ওরাই আজ আচমকা স্কুল ঘেরাও করলো, তাই অপ্রস্তুত হয়েই ছুটে এলাম। সবেমাত্র গতকাল শিক্ষক দিবস গেল, সম্মানের পরিবর্তে অসম্মানই জুটল সবার। তাছাড়া একদল লোক এটাও বিশ্বাস করতে শুরু করেছে যে এই মৃত্যুগুলোর পিছনে হয়তো স্কুলের পেছনের পরিত্যক্ত জমিদার বাড়ির কোনো অজানা অলৌকিক রহস্য কাজ করছে, মানে ওই ভূত প্রেত আর কি। তারাপদবাবুর কথায় দেবাশিস ওনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কিছু মুহূর্ত ভাবল, তারপর জিজ্ঞেস করল, পৃথিবীতে কোনো অলৌকিক কিছু নেই, ওসব বাদ দিন। আচ্ছা, পোস্টমর্টম বা ভিসেরা টেস্টের রিপোর্ট কি বলছে? দেখুন দেবাশিস বাবু, আমি বিশেষজ্ঞ নই, তবে সব ভিসেরা রিপোর্টেই শরীরে টক্সিন পাওয়া গেছে। বেশ, আমি এই কেসটার দায়িত্ব নিচ্ছি। আজকের দিনটা ছেড়েই দিন, আগামীকাল সকালেই আমি ট্রেন ধরে শান্তিপুর যাচ্ছি। ধন্যবাদ দেবাশিস বাবু। স্টেশনে আমি গাড়ি বলে রাখবো। সমনপুর যেতে গাড়িতে 20-25 মিনিট লাগবে। তারাপদবাবু নমস্কার জানিয়ে উঠে গেলেন। পরদিন সকালে ট্রেন ধরে দেবাশিস যখন শেষ পর্যন্ত সমনপুর পৌঁছালো, তখন বেলা 10:30 হবে। প্রাথমিক স্কুলের ছুটি হয়ে গেছে। শিক্ষকদের অফিস রুমেই পাওয়া গেল তারাপদবাবুকে। একটু পরেই ডে স্কুল শুরু হবে। এখন ডিউটি শিফটিং হচ্ছে। দেবাশিস ঢুকতেই একটা চেয়ার এগিয়ে দিলেন তিনি। পাশে উপস্থিত সহকারী প্রধান শিক্ষক নৃপেন ভৌমিক। দেবাশিস বসতেই একজন সহকর্মী এসে জল আর মিষ্টি দিয়ে গেল তাকে। দেখুন, সবার আগে যে ছাত্ররা মারা গেছে তাদের বায়োডাটাগুলো দরকার। ওদের প্রত্যেকের বাড়িতে আমাকে যেতে হতে পারে, যেতে হবে লোকাল থানাতেও। তাই খুব ভালো হতো আপাতত 3-4 দিনের জন্য কোনো একটা থাকার জায়গা পেলে, কারণ ডেইলি প্যাসেঞ্জারি করলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। একদম ঠিক কথা দেবাশিস বাবু, কিন্তু আমাদের স্কুলে আপনার থাকার মতো কোনো ব্যবস্থা নেই।
তাই গঙ্গার পাড়ে একটা গেস্ট হাউস না হয় করা যাবে। খরচটা না হয় স্কুল কমিটির পক্ষ থেকে মেটানোর চেষ্টা করা হবে। আমি প্রেসিডেন্ট হরিহর বাবুকে বলবো আপনার কথা। এই হরিহর বাবু কি আমার আগমনের ব্যাপারে কিছু জানেন না? মানে স্কুল কমিটির প্রেসিডেন্ট হয়ে কি তার অনুমতি না নিয়ে আমাকে নিয়োগ করেছেন? না, অনুমতি নেওয়া হয়নি। আপনাকে তো গতকাল বলেইছি কি ভয়ানক জনরোষ সামলে আপনার কাছে ছুটে যেতে হয়েছে। আর তাছাড়া হরিহর বাবু আর আগের মতো অ্যাক্টিভ নন। জমিদার মিহির কান্তি বাবু পাকাপাকিভাবে অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর তাঁর জায়গায় আমরা ওনাকে জোর করে প্রেসিডেন্ট করি। বুঝতেই পারছেন, খুব শিক্ষিত ছাড়া কাকেই বা প্রেসিডেন্ট করব। তবে উনিও মিহিরবাবুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই চাপাচাপিতে রাজি হয়েছেন। তবে শর্ত দিয়েছেন শুধু পরামর্শদাতা হিসেবেই থাকবেন, কিন্তু কোনো সিগনেটারি ক্ষমতা তাকে যেন না দেওয়া হয়। কারণ একবার সেরিব্রাল হয়ে গেছে, সই করতে গেলে হাত কাঁপে। ও আচ্ছা, তাই মিহিরবাবু আর হরিহরবাবুর সঠিক পরিচিতি কি? মিহিরবাবু তো জমিদার ছিলেন, একটু আগেই বললাম। স্কুলের পেছনের বড় বাড়িটাই ওনাদের সেই পরিত্যক্ত জমিদার বাড়ি, যেটা আপনার বাড়ি গিয়ে বলেছিলাম। তবে উনি দীর্ঘ 15 বছর ভারতে ফেরেননি। আর হরিহরবাবু তো পোস্টমাস্টার ছিলেন। আমার মতো চাকরি জীবনের শেষে এই সমনপুরে এসেছেন। রিটায়ার্ডও করেছেন, তাও 15-20 বছর আগে। আগে এখানেই একটা বাড়িতে থাকতেন। রিটায়ারমেন্টের পর সেটা বিক্রি করে এখন থাকেন নতুন পাড়ায়। মাঝে মাঝে গঙ্গার পাড়ে আসেন হাওয়া খেতে। ওই যে দেওয়ালের গ্রুপ ফটোটা দেখছেন, তাতে ঠিক মাঝে যে লম্বা দুজন ব্যক্তি পরস্পরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তার বাঁ দিকে মিহিরবাবু আর ডান দিকে হরিহরবাবু। ফটোটার দিকে একবার তাকিয়ে দেখল দেবাশিস, তারপর বলল, গঙ্গা বোধহয় খুব কাছে এখানে, তাই না? হ্যাঁ, তা কাছে, পায়ে হেঁটে ওই মিনিট 5। নৃপেনবাবু নমস্কার জানিয়ে আলাপ সেরে বললেন কথাটা। তারাপদবাবু আলমারি থেকে একটা ফাইল বার করে তা থেকে দ্রুত একটা কাগজে সবকিছু লিখে তা দেবাশিসকে দিলেন। এই নিন দেবাশিস বাবু, এদের সবার বাড়ি ওই আশেপাশের গ্রামেই। একটা টোটো ভাড়া করে নিলে আর কোনো অসুবিধা হবে না। দেবাশিস কাগজটা নিয়ে মনে মনে পড়তে লাগলো। গোপাল বারিক, ক্লাস 8, সেকশন এ, বয়স 14 বছর, মৃত্যু 3রা জুন। সুবোধ প্রামাণিক, ক্লাস 7, সেকশন এ, বয়স 13 বছর, মৃত্যু 17ই জুন। বেশ। কুমারী সাথী তালুকদার, ওকে, ফিমেল, ক্লাস 6, সেকশন এ, বয়স 12 বছর, মৃত্যু 1 জুলাই। ছোটলাল সাউ, ক্লাস 5, সেকশন বি, বয়স 11 বছর, মৃত্যু 15ই জুলাই। কুমারী সন্ধ্যা দাস, ক্লাস 4, সেকশন বি, বয়স 10 বছর, মৃত্যু 29 জুলাই। কুনাল পাল, ক্লাস 3, সেকশন বি, বয়স 9 বছর, মৃত্যু 12ই আগস্ট। বিবেক হালদার, ক্লাস 2, সেকশন বি, বয়স 8 বছর, মৃত্যু 26 আগস্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সবুজ রায়, ক্লাস 1, সেকশন বি, বয়স 7 বছর, মৃত্যু 5ই সেপ্টেম্বর, মানে গতকাল। তালিকাটা দেখে দেবাশিস গম্ভীর হয়ে পকেটে রাখল কাগজটা। তারপর তারাপদবাবুর দিকে তাকিয়ে বলল, প্রথম 3 জন তবে বিষক্রিয়ার জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। কিন্তু এত কম বয়সে বাড়ির লোক কি করছিল? দেবাশিস বাবু, বাড়ির লোকের উপস্থিতি সত্ত্বেও ঘটনাগুলো ঘটেছে। গোপাল বিষের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দেয়। সুবোধ ওদের ক্যাম্পাসের 5 তলা থেকে লাফ দেয়, আর সাথী গঙ্গায় ঝাঁপ দেয়। কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আশ্চর্য। আচ্ছা, এদের প্রাইমারি ট্রিটমেন্ট কোথায় হয়েছিল? ওদের কোনো হসপিটালে ভর্তি করা হয়নি? হ্যাঁ, তা হয়েছিল। নৃপেনবাবু বলতে শুরু করলেন। প্রথমে এখানকার মেডিসিন স্পেশালিস্ট নির্মল মল্লিক প্রত্যেকটি বাচ্চাকে পরীক্ষা করেন। অবস্থা আয়ত্তের বাইরে চলে যাওয়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু কাজ কিছুই হয়নি। আর একটা জিনিস খেয়াল করুন দেবাশিস বাবু, একমাত্র শেষ মৃত্যুটা বাদ দিলে বাকি মৃত্যুগুলো সব 14 দিন গ্যাপে।
এটাও কি রহস্য? আমার কাছে এইটা ঠিক রহস্য মনে হচ্ছে না। আচ্ছা, আপনাদের প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে সব টিচারদের একটা ডিউটি রোস্টার পাওয়া যাবে? মানে কোন স্যার কখন কোন ক্লাস করাতেন? এটাও কি তদন্তে লাগবে? খুব সূক্ষ্ম বিষয়, তদন্তের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, বুঝলেন? ঠিক আছে, আমাকে একটু সময় দিন। মাধ্যমিকের প্রধান শিক্ষক দেবাকরবাবু চলে এলেই আমি দুটো বিভাগের রোস্টার বানিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আর একটা বিষয় লাগবে, প্রতিটা বিষক্রিয়ার সঠিক সময়। দরকার হলে আমি সব টিচারদের সাথেও মিট করে নেব। দেবাশিসের কথায় নৃপেনবাবু রস্টার বানানোতে মন দিলেন। দেবাশিস মাথা একটু চুলকে বলল, ঠিক আছে, সবার প্রথমে আজ ডাক্তার নির্মল মল্লিকের সাথে কথা বলবো। তবে এই মুহূর্তে আমার থাকার জায়গাটা যদি দেখিয়ে দেন তাহলে একটু ফ্রেশ হয়ে নিতে পারি আর কি। অবশ্যই, আসুন আমার সাথে। তারাপদবাবু ওনাকে নিয়ে স্কুল চত্বরের বাইরে এলেন। তখনই দেখা হলো ডে স্কুলের প্রধান শিক্ষক দিবাকর মিত্রর সাথে। নমস্কার দেবাশিস বাবু, শুনলাম আপনি এসেছেন, তাই একবার দেখা করতে এলাম। নমস্কার, আমি আপাতত 2-3 দিন বাড়ি ফিরছি না। আশা করি খুব তাড়াতাড়ি এই রহস্যের সমাধান হবে। গঙ্গার পাড়ে বৈকুণ্ঠ লজে এসে দেবাশিস স্নান সেরে নিয়ে বিপাশাকে একটা ফোন করে বলে দিল যে আপাতত 2-3 দিন তার বাড়ি ফেরা হবে না। দুপুরের খাওয়া শেষ হতেই নৃপেন ভৌমিক ওকে নিতে এলেন, হাতে ডিউটি রস্টারের কাগজ। ভদ্রলোক আজ ওর জন্যই বাড়ি ফেরেননি। ওদের এখনকার গন্তব্যস্থল ডাক্তার নির্মল মল্লিকের বাড়ি। লজ থেকে বেরিয়ে ওরা স্কুলের দিকে আসতেই রাস্তার ধারে সেই পরিত্যক্ত জমিদার বাড়িটা দেবাশিস খেয়াল করল। দরজা জানলা সব কিছু বন্ধ, কোনোটার পাল্লা খুলে গেছে, কোনোটার আবার পাল্লাই নেই। বাইরের চুন সুরকির প্লাস্টার অনেকাংশেই আর এখন নেই। ঝোপঝাড়ে পরিপূর্ণ চারিদিক, কেমন যেন ভুতুরে ভুতুরে ব্যাপার। হাঁটতে হাঁটতে বাড়ির ব্যাপারে প্রশ্ন করতেই নৃপেনবাবু বললেন, হ্যাঁ, এইটাই সেই জমিদার মিহিরকান্তি চৌধুরীর বাড়ি। পূর্বপুরুষরা গত হয়েছেন অনেক বছর আগে। তা মিহিরবাবু তো এখন অস্ট্রেলিয়াতে থাকেন। কেয়ারটেকার ছিল হয়তো এক সময়, এখন আর আমরা কাউকে দেখতে পাই না। বহুদিন আগেই টাকা বাকি পড়ায় বিদ্যুৎ পর্ষদ লাইন কেটে দিয়ে গেছে। সেই থেকে বাড়িটা অন্ধকারে পড়ে থাকে। মিহিরবাবুরা আর আসেনও না, বাড়িতে আলোর ব্যবস্থাও করেন না কেউ। বেশ অদ্ভুত তো, কেমন একটা হানা বাড়ির মতন পড়ে আছে বাড়িটা। হ্যাঁ দেবাশিস বাবু, এই বাড়িটা নিয়েও অনেকের অনেক রকম মতামত আছে। কেউ বলে ভুতুরে, কেউ বা বলে এই বাড়িটার কোনো অতৃপ্ত আত্মার নজর পড়েছে স্কুলের বাচ্চাদের ওপরে। কেউ বলে একটা পাগলি আছে এখানে। এখন কোনটা যে সত্যি তা কে জানে। কথা বলতে বলতে ওরা স্কুল বাড়িটা পেরিয়ে এলো। এখন ডে স্কুলের টিফিন টাইম চলছে। বাচ্চারা স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করছে। বাইরে উঁচু পাঁচিল, তাই সবার কলরব এখান থেকেই শোনা যাচ্ছে। ওরা আরও একটু এগোতেই বড় রাস্তার পাশে ডাক্তার নির্মল মল্লিকের বাড়ি। বেল টিপতেই স্বয়ং ডাক্তারবাবু এসে দরজা খুলে অভ্যর্থনা জানালেন। আসুন আসুন স্যার। নমস্কার দেবাশিস বাবু, কি সৌভাগ্য আমাদের। ডাক্তারবাবুর পেছন পেছন ওরা দুজনেই চেম্বারে ঢুকলেন। ডাক্তারবাবুর বয়স ওই 45 কি তার একটু বেশি হবে। ওনারা বসতেই বাড়ির পরিচারিকা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। দেবাশিস চেয়ারে বসেই শুরু করলো। নির্মলবাবু, সরাসরি কাজের কথায় আসি। যে 8টা বাচ্চা এখন অবধি মারা গেছে, তাদের সবার চিকিৎসা কি আপনিই করেছেন? আজ্ঞে হ্যাঁ, আমিই করেছি। বাচ্চাগুলোর শরীরে ঠিক কি বিষ পাওয়া গেছে? দেখুন, আমি তো বিষের অ্যানালাইসিস করতে পারবো না, সেটা বিশেষজ্ঞদের কাজ। আমি এমনি সময় যে সাধারণ চিকিৎসাগুলো হয় সেগুলোই করেছি। তারপর না কমায় ওরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায়। কিসের বিষ বলে মনে হয় আপনার? সম্ভবত শুঁয়োপোকার বা কোনো অদৃশ্য পোকার। শুঁয়োপোকার মানে কি দেখে মনে হলো আপনার? যারা আমার কাছে এসেছিল তাদের প্রত্যেকেরই পায়ে কতগুলো রোম দেখেছি, যেগুলো শরীরের সংস্পর্শে আসার পরই ওদের শরীরে তীব্র জ্বালা পোড়া শুরু হয়। এমনিতে বিছা বা সাপে কামড়ালে অ্যান্টিডটস দেই আমরা,
এক্ষেত্রে আইডেন্টিফাই না করতে পারায় প্রাথমিক চিকিৎসা ঠিক হবে কি হবে না এটা ভাবতে ভাবতেই সময় চলে যায়। শুধু ব্যথা কমানোর ওষুধ দেওয়া ছাড়া আর রাস্তা ছিল না। একবার ধারণা করে নিন দেবাশিসবাবু, যে জ্বালা যন্ত্রণার পরিমাণ কত বেশি হলে তা থেকে অব্যাহতি পাওয়ার জন্য 13-14 বছরের বাচ্চারাও আত্মহত্যা করে ফেলতে পারে। তার মানে এটা কিসের বিষ সেটা জানা সম্ভব হয়নি? না দেবাশিসবাবু, তবে পোস্টমর্টম রিপোর্ট বলছে কোনো সূক্ষ্ম রোম থেকে বিষ ছড়াতে পারে। 2 দিন আগে স্বাস্থ্য দপ্তরের একটা প্রতিনিধি দল এসেছিল একটা সার্ভে করতে। যতদূর জানি ওরা স্কুলের ভিতর অজানা কোনো পোকার খোঁজ করেও কিছু পায়নি। নেহাত আমাদের এই গ্রামটা ছোট, তাই এই খবর বাইরে যায়নি। না হলে এতগুলো শিশুর মৃত্যু নিয়ে চারিদিকে হই হই পড়ে যেত। আচ্ছা ডাক্তারবাবু, প্রত্যেকের বিষক্রিয়ার সঠিক সময়টা কি বলতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই পারবো, একটু দাঁড়ান। কথাটা বলেই নির্মলবাবু ডায়েরি দেখে দেখে তারিখ অনুযায়ী সিরিয়ালি প্রত্যেকের বিষক্রিয়ার সময়টা লিখে দিলেন। দেবাশিস এক ঝলক তাকিয়ে দেখল সেদিকে। সিরিয়ালি 8ম শ্রেণী থেকে 1ম শ্রেণী অবধি পরপর নাম লেখা আছে। গোপাল বারিক বেলা 4টে, সুবোধ প্রামাণিক বেলা 3টে, সাথী তালুকদার বেলা 2টো, ছোটেলাল সাউ বেলা 10টা, সন্ধ্যা দাস 9টা 15, কুণাল পাল 8টা 30, বিবেক হালদার 7টা 45 আর সবুজ রায় সকাল 7টা। তালিকাটা দেখে দেবাশিস প্রশ্ন করল, আচ্ছা এখানে কি আপনি একমাত্র ডাক্তার না আর কেউ আছে? না, আমিই একমাত্র। তা ছোট হোক বড় হোক সবার চিকিৎসা বাধ্য হয়ে আমিই করি। আর গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রে সপ্তাহে 2 দিন বড় ডাক্তার আসে, না হলে নার্সরা আর হাতুড়ে চিকিৎসকই ভরসা। অনেক ধন্যবাদ, আজ তবে আসি। কথাবার্তা শেষ করে দেবাশিস উঠে দাঁড়ালো। পরবর্তী গন্তব্য লোকাল থানা। ওসি ভুবন পাত্রকে আগে থেকেই জানানো ছিল দেবাশিসের আগমন বার্তা। এ যাত্রায় ও একাই গেল, নৃপেনবাবুকে আর সাথে করে নিয়ে গেল না। ভদ্রলোক সেই সকাল থেকেই স্কুলে রয়েছেন। থানায় ঢুকে নিজের পরিচয় দিতেই ভুবনবাবু হাসি মুখে ওনাকে বিপরীত দিকের চেয়ারে বসতে অনুরোধ করলেন। পূর্ব পরিচিত না হলেও বছর 35-এর ভুবনবাবু সেটা কিছুতেই বুঝতে দিলেন না। বেশ অমায়িক লোক তিনি। বললেন, নমস্কার দেবাশিসবাবু, অনেক শুনেছি আপনার কথা। প্রথম যখন থেকে আপনার রহস্য উদ্ঘাটনের কথা শুনছি তখন আমার স্কুল জীবন। যাই হোক, বলুন কীভাবে সাহায্য করব? নমস্কার, এই ঘটনাগুলোর খবর কাগজে পড়িনি, একদম নতুন সব। কাগজ তো এখন সেই স্কুল ছাত্র সৌরজিৎ করের মৃত্যু নিয়ে পড়ে আছে। হ্যাঁ সত্যিই তাই, সেখানে একটা ঘটনা নিয়ে তোলপাড়, তবে সেটাও কোনো বিষক্রিয়া নিয়েই। আর এদিকে পরপর 8টি শিশুর মৃত্যু। ভাগ্যিস সেখানকার খবর কোথাও সেভাবে রিপোর্টিং হয়নি, নইলে আমাদের দুর্দশার শেষ থাকতো না। তা প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে? কি বলি বলুন তো, প্রথমে আমাদের সন্দেহ হয়েছিল এগুলো মিড ডে মিলের থেকে কোনো ফুড পয়জন হয়েছে, কিন্তু তাহলে তো আরও অনেকে অসুস্থ হতো। সেটাই তো ভুবনবাবু, কোনো বিষাক্ত পোকা বা অন্য কিছু। আমরা প্রতিটা মৃত্যুর সময় সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীটির বাড়ি বা স্কুলে নজরদারি করেছি, কিন্তু মাথায় ঢুকছে না কিসে ওদের শরীরে বিষটা ঢুকলো। তবে প্রতিটা কেসেই ভিকটিম স্কুলে এসেই অসুস্থ হয়েছে, আর তারা কথা বলার মতো অবস্থায়ও থাকতো না। নির্মল ডাক্তার এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হাতুড়ে চিকিৎসক মহাদেব কর্মকারের কথা অনুযায়ী শরীরের কিছু জায়গায় শুঁয়োপোকার মতো কিছু রোম পাওয়া গেছে, যা ফরেন্সিক পরীক্ষায় জানা গেছে কোনো গুল্ম জাতীয় গাছের রোম। গাছের রোম? আশ্চর্য। এরকম কিছু গাছ আছে অবশ্য, যেমন কুমড়ো গাছের লতা ও পাতা কিংবা ঢেঁড়সের গায়ে কিছু এরকম রোম থাকে, কিন্তু তা বিষাক্ত নয়। তাহলে এখানে? সেটা জানাই আমাদের কাজ দেবাশিসবাবু, কিন্তু সত্যি আমরা অন্ধকারে রয়েছি। এমনিতে তো স্কুল চত্বর পরিষ্কার, পাঁচিল ঘেরা মাঠে খেলে সবাই, কিন্তু সেরকম ঝোপঝাড়ও তো কোথাও নেই। এখন আপনি দেখুন যদি কিছু খুঁজে পান। কিছু তো অবশ্যই আছে ভুবনবাবু। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, বাচ্চাদের পায়ের ঠিক কোথায় সে অজ্ঞাত পরিচয় রোমগুলো লেগেছিল? প্রত্যেকের পায়ের কাফ মাসেলে, মানে যতদূর মোজা পরা থাকে ঠিক তার ওপরে হাঁটুর পিছনে একটু নিচে নরম জায়গায়।
ভারী অদ্ভুত তো। কথা বলতে বলতে দেবাশিস উঠে দাঁড়ালো। তারপর বিদায় নেওয়ার সময় বলল, আচ্ছা, স্কুলের পিছনে জমিদার বাড়ি নিয়ে কোনো ঘটনা আপনার জানা আছে? আসলে অনেকে এটা দিয়ে ভূত প্রেতের গন্ধ পাচ্ছে, মানে জাদু টোনা এসব আর কি। আমরা পুলিশও এসব অবাস্তব কাহিনী মানব না দেবাশিস বাবু, আশা করি আপনিও মানবেন না। ঠিকই বলেছেন, ধন্যবাদ। আপাতত আসছি, তবে দরকার হলে কিন্তু আবার আসবো ভুবনবাবু। ওখান থেকে বেরিয়ে দেবাশিস হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ের দিকে আসতে লাগলো। এটা অন্য রাস্তা, যেটা সমান্তরালভাবে স্কুলের রাস্তার মতন গঙ্গার পাড়ে গিয়ে মিশেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বড় বাড়ির সামনে দেবাশিস থমকে দাঁড়ালো। এটা জমিদার মিহির কান্তি চৌধুরীর সেই পোড়ো বাড়ি। এটা সামনের দিক, বেশ বড় সড়ো একটা বাড়ি। ফটকটা অর্ধেক খোলা, আগাছায় ভরে গেছে সব দিক। ফটকের পাশে পাঁচিলের নেম প্লেটে লেখা আছে, জমিদার পরিমল কান্তি চৌধুরী, সাল 1956। কৌতূহলবশত দাঁড়াতেই দেখল দূরে পাঁচিল লাগো একটা ছোট্ট চায়ের দোকান। একজন বয়স্ক লোক বসে গঙ্গার হাওয়া খাচ্ছে আর সাথে চা। ও এগিয়ে গিয়ে একটা সিগারেটের প্যাকেট কিনল। তার একটা মুখে ধরিয়ে বেঞ্চে বসতেই বয়স্ক লোকটা জিজ্ঞেস করলেন, আপনি কি নতুন কেউ? আগে তো দেখিনি। হ্যাঁ, তা বলতে পারেন। এই বৈকুণ্ঠ লজে 2-3 দিনের জন্য এসেছি। আচ্ছা, এই যে জমিদার বাড়িটা পড়ে আছে, লোকজন কি কেউ নেই নাকি? আপনি কি প্রমোটার? প্রমোটার একদমই না, আসলে একটা তদন্তের ব্যাপারে এই গ্রামে এসেছি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা। আপনি তবে গোয়েন্দা? গোয়েন্দা বলতে পারেন। এই সমনপুর হাই স্কুলের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, তবে আপনি সেই দেবাশিস সামন্ত? সাম্প্রতিক কিছু শিশুর মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করতে এসেছেন, তাই তো? আমাকে আজ একটু আগে তারাপদ ফোন করেছিল। খুব ভালোই হলো। আমরাও চাই এই ভয়ঙ্কর সত্যি উদ্ঘাটিত হোক। এত ছোট ছোট বাচ্চাগুলোর কি ভয়ানক পরিণতি। আচ্ছা, এই বাড়িটায় কি বর্তমানে কেউ থাকে না? আর হ্যাঁ, ভালো কথা, আপনি প্রমোটার কথাটা ব্যবহার করলেন কেন হঠাৎ? সরি, আপনাকে প্রমোটার ভেবেছি আমি ভুল করে। আসলে বাড়িটা পরিত্যক্ত হওয়ার পর থেকে কিছু প্রমোটারের নজর পড়েছিল এই বাড়িতে, কিন্তু কোনো এক অজানা কারণে কেউ আর কিনেনি। নইলে এরকম গঙ্গার পাড়ে এত বড় বাড়ি, বুঝতেই পারছেন, একটা ক্যাম্পাস বা রিসর্ট বানানোর আইডিয়াল প্লেস। তবে হ্যাঁ, বর্তমানে অনেকদিন কাউকে এই বাড়িতে আর দেখছি না। অবশ্য আমোদি আসে মাঝে মাঝে। নরহরিও তো গত হয়েছে প্রায় 3 বছর। তারপর থেকে আর কাউকে এখানে আসতে দেখিনি। নরহরিটাকে চাকর ছিল বুঝি? হ্যাঁ, তা বলতে পারেন। লোকটার বয়স হয়েছিল ওই 70-এর উপর। শেষ দিকে পঙ্গু হয়ে গেছিল। সে কি, কেন? তা জানি না, খোঁজ নিইনি। শুনেছি এরপর লোকটা বেশি দিন বাঁচেনি। আর আমোদিটাকে? মিহির কান্তি চৌধুরীর একমাত্র বোন, পুরো পাগল হয়ে গেছে। আচ্ছা, বাড়ির বর্তমান মালিক মিহির কান্তি চৌধুরী কি কেয়ারটেকারের মৃত্যুর পর আর আসেননি? মনে পড়ছে না। আসলে আমারও তো এই 80-র কাছাকাছি বয়স হলো। সরি, এতক্ষণ কথা বলছি আর আপনার নামটাই জানা হলো না। আমি হরিহর ব্যানার্জি। আগে এখানকার পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলাম। সেও অনেক বছর আগেকার কথা। বিয়ে থা কিছু করিনি। এখানে বসেই গঙ্গার হাওয়া খেয়ে কেটে যায়। কখনো কেউ এলে আড্ডা মারি। এই নিয়েই জীবন কাটাচ্ছি। মাঝে মাঝে আপনার মতো হাঁটি। ডাক্তার বলেছে কোলেস্টেরল কমাতে শুধু ডিম, পাঁঠার মাংস কমালেই হবে না, সঙ্গে সঙ্গে হাঁটাটাও দরকার। দাঁড়ান, আপনি তবে সমনপুর স্কুলের প্রেসিডেন্ট? ভদ্রলোক দেবাশিসের কথায় হাসলেন এককাল। আপনার সাথে আলাপ হয়ে ভারী ভালো লাগলো হরিহরবাবু। আচ্ছা, ওই নরহরিবাবুর কোনো আত্মীয় কি এখানে থাকে না? থাকে না মানে
এই যে দোকানে বসে আমরা আড্ডা মারছি, এটা তো ওনার ছেলেরই দোকান। যদিও ছেলেও আর বেঁচে নেই, একমাত্র নাতি। আরে ও শিবু, শিবু, আরে তুই বল না, তুই চুপ করে আছিস কেন? আজ্ঞে কাকু, আমি নরহরি বাবুর নাতি। চায়ের দোকানের বছর 14-15 ছেলেটা এতক্ষণে ঝোলানো পান মশলার প্যাকেটের ফিতের আড়াল থেকে বলে উঠল, তা শিবু, তুমি এই বাড়ির বিষয়ে কিছু জানো? সেরকম কিছু জানি না কাকু। আমি তো কৃষ্ণমোহনপুরে মামার বাড়িতে থাকতাম। আমি জন্মাবার আগেই বাবা মারা গেল সুইসাইড করে। ঠাকুমা যতদিন ছিল এখানে থাকতাম। তারপরে ঠাকুমা মারা যেতে ঠাকুরদা, মানে ওই নরহরি দাদু, আমাকে আর মাকে বার করে দিল। তখন থেকেই তো আমরা মামার বাড়িতে থাকতাম। শেষে গত 3 বছর আগে ঠাকুরদা পঙ্গু হয়ে যেতেই সবাই মাকে আর আমাকে খবর দিল। আমরা আবার চলে এলাম। এই ঘরটাতে আগে নাকি দারোয়ান থাকতো, তারপরে বাবা হয়তো নিয়েছিল, যদিও আমি দেখিনি সেসব। এখন আমি পেট চালাতে দোকান দিয়েছি। দেবাশিস ছেলেটার কথা শুনল মন দিয়ে, তারপর বলল, তোমার মা এখন এখানেই তো, একটু দেখা করা যাবে? আচ্ছা, সন্ধেবেলা তবে আপনাকে লজ থেকে আমাদের বাড়ি নিয়ে যাব। ওর মায়ের সাথে কথা বলবেন? তার মানে কি আপনি ওই স্কুল বাচ্চাদের মৃত্যুর সাথে এই পরিত্যক্ত বাড়ির কোনো যোগসূত্র পাচ্ছেন? তার মানে কি আপনিও বিশ্বাস করেন এইসব হানাবাড়ি, ভূত প্রেত এইসব? একদমই নয় হরিহর বাবু, আমি গোয়েন্দা হয়ে কোনো কুসংস্কার মানবো এটা আপনি ভাবলেন কিভাবে? আমি সত্যটা জাস্ট খুঁজতে এসেছি। কথা বলতে বলতে দেবাশিস উঠে দাঁড়ালো। ততক্ষণে সন্ধ্যা নেমেছে। সমনপুরের গঙ্গার পাড়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে ও লজে ঢুকল। লজের পাঠানো চা খেতে খেতে রিসেপশনের টেবিলে পড়ে থাকা কাগজটা একবার দেখল সে। সেই এক খবর, স্কুল ছাত্র সৌরজিৎ করের অস্বাভাবিক মৃত্যু। চারিদিকে মিডিয়া এটা নিয়ে এত হইচই করছে, এদিকে পুলিশ এখনো কোনো কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এখন অবশ্য সিবিআই চাইছে। চা খেতে খেতে দেবাশিস ভাবল, কাগজটা একটু ভালো করে পড়েই নেওয়া যাক। এমনিতে তো সৌরজিৎ করের মৃত্যু নিয়ে ও ভাষাই জানে, আর এখন তো অগাধ সময়। বিপাশার সাথে অশান্তি কিংবা মেয়ে মৌলির সাথে খুনসুটি করে ব্যস্ত থাকতে হবে না তাকে। তার থেকে এই ফাঁকা সময়টা কাজে লাগানো যাক। দেবাশিস সংক্ষেপে সৌরজিৎ করের মৃত্যু সংবাদটা পড়তে লাগলো। দক্ষিণ কলকাতার একটা নামকরা স্কুলের ক্লাস 4-এর ছাত্র সৌরজিৎ গত 5 দিন আগে স্কুলে এসে হঠাৎ কোনো অজানা কারণে বিষক্রিয়াতে অসুস্থ হয়ে পড়ে সে। ওর হাতের আঙুলে কিছু ফুটে যায়, তার জন্যই শরীরে নিউরোটক্সিন প্রবেশ করে এই ধারণা করা হয়েছে। যদিও আঙুল লাল হয়ে গিয়েছিল বলে এই ধারণা করা হয়েছে। প্রাথমিক ব্যথা কমানোর ওষুধ দিলেও কোনো কাজ হয়নি। যন্ত্রণার তীব্রতায় বাচ্চাটির শ্বাসকষ্ট শুরু হয়, সাথে সাথে বমি ও তীব্র মাথা ঘোরানো। স্কুল কর্তৃপক্ষ ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যখন বাড়িতে খবর দেয়, ততক্ষণে ছেলেটি গাড়িতেই মৃত্যুবরণ করেছে। পুলিশ এখনও অন্ধকারে এই কেসটা নিয়ে। খবরটা পরিষ্কার করে পড়বার পর দেবাশিসের মনে হলো এই সমনপুরের ঘটনার সাথে সৌরজিতের মৃত্যুর কোনো সম্পর্ক নেই তো। ভাবতে ভাবতেই শিবুর আগমন। ওর সাথে দেবাশিসকে বের হতে হলো। গঙ্গার পাড় ধরে বেশ কিছুটা দূর একটা ছোট্ট কলোনি। তার একটা ছোট্ট ঘরের সামনে গিয়ে শিবু থামল। দরমার দেওয়াল, টালি আর বাঁশের ছোট্ট একটা চালাঘর। দুবার কড়া নাড়তেই বছর 40-এর এক মহিলা এসে দরজা খুলে দাঁড়ালো। দেবাশিসকে দেখে একটু লজ্জিত আর অবাক হলো। মা, উনি ঠাকুরদার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন বলে তোমার সাথে কথা বলতে চান, একটু কথা বলবে? ভদ্রমহিলা দেবাশিসের আগা পাশতলা ভালো করে দেখে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। তো ছোট ঘর আমাদের, কোথায় যে বসতে দিই আপনাকে? দেবাশিস একটু সংকোচ করে মাথা নিচু করে ঘরে ঢুকল। ছোট অপরিসর ঘরে একপাশে একটা তক্তপোষ ও অন্যদিকে রান্নার জায়গা। সারা দরমার বেড়ায় ইতিউতি গোঁজা নানা রকম কাগজ। বেশ কিছু
পিঙ্ক কাগজের খামও গোজা রয়েছে সেখানে। শিবুর বাড়ানো একটা ভাঙা টুলে সাবধানে বসেও বলল, সামান্য একটা প্রশ্ন করব। আমি সমনপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মৃত্যু তদন্ত করতে এসেছি। বলুন স্যার, তবে এ ব্যাপারে আপনাকে কতটা কি সাহায্য করতে পারবো জানি না। নরহরিবাবুর হঠাৎ পঙ্গু হবার কারণ জানেন? না না, আমি আর কি করে জানবো। উনি তো ওনার স্ত্রী, মানে আমার শাশুড়ি মারা যাবার পর আমাদের মা আর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তখন আমি শিবুকে নিয়ে কৃষ্ণমোহনপুরে আমার বাপের বাড়ি চলে যাই। তবে লোকের মুখে শুনেছিলাম একদিন দুপুরে নাকি তিনি শরীরে অসহ্য জ্বালা পোড়া নিয়ে এসেছিলেন, আর শুধু বলছিলেন অসহ্য জ্বালা শরীরে। তারপর আস্তে আস্তে। ভদ্রমহিলা বাক্য অসম্পূর্ণ রেখে থামলেন। তার মানে ওনার হয়তো চিকিৎসা হয়নি। বাড়িতে উনি একাই থাকতেন, তাহলে কি আর চিকিৎসা করাবে বলুন? আর পাড়ার কারোর সাথেও তো সেরকম সদ্ভাব ছিল না ওনার। আচ্ছা, আপনার স্বামী আর শাশুড়ির কিভাবে মৃত্যু হয় বললেন? আমার বিয়ের বছর 2 পরেই আমার স্বামী মারা যায়। রেল লাইনে গলা দিয়েছিল। শিবু তখন আমার পেটে। এমনিতেই ওর বাবার চরিত্র ভালো ছিল না, আর যেটুকু রোজগার করতো মদ আর মেয়ে, ছেলের সামনে আর কি বলবো বলুন? তা উনি কোনো আত্মহত্যা করেছেন তার খোঁজ নেননি? না, হঠাৎ একদিন মিহিরবাবু ডেকে পাঠিয়েছিলেন সন্ধ্যেবেলা, তারপরে আর বাড়ি পেলেনি। আর তারপরে হঠাৎ করে ওই কাণ্ড করে। অবশ্য শ্বশুর বাড়িতে উল্টে সবাই আমার চরিত্র নিয়ে বদনাম করেছিল, বলেছিল আমার জন্যই নাকি উনি মদ ধরেছিলেন। আচ্ছা, উনি কি কাজ করতেন? এমনিতে নৌকো চালাতেন, আর মাঝে মাঝে আমার শ্বশুর মশাই অসুস্থ থাকলে জমিদার বাড়ি গিয়ে ভয় ফরমাস কাটতেন। আপনার শাশুড়ির মৃত্যুটা? একদিন হঠাৎ হার্ট অ্যাটাক করেছিল। কেন হার্ট অ্যাটাক, কী ব্যাপার সেসব কিছু জানে না কেউ। কিন্তু উনি না দিব্যি করিতকর্মা মানুষ ছিল, জানেন, মানে সেরকম ওই সুগার প্রেশার এসব তো কখনো ছিল বলে শুনিনি। শিবুর মায়ের কথায় দেবাশিস অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা, জমিদার মিহিরকান্তি চৌধুরী কেমন লোক ছিলেন? শুনেছি তো ভালোই, মানে আমার স্বামী আর শ্বশুর ওরা তো অন্তত তাই বলতো। আচ্ছা, ওনারা ঠিক কত বছর এখানে নেই বলতে পারবেন? আমার জীবদ্দশায় মিহিরবাবু ছাড়া ওদের কখনো কাউকে দেখিনি। তাও শেষবার মিহিরবাবুকে 15 বছর, হ্যাঁ তা তো হবেই, 15 বছর আগে দেখেছি। তবে শুনেছি বছর 40 আগে ওনার একমাত্র ভাইটা মারা যায়, আর বোনটা নাকি তারপরই পাগল হয়ে যায়। তারপর থেকে নাকি ওই বাড়িতে আর দুর্গাপুজো হয়নি। আশ্চর্য, ওনার ভাইয়ের নাম কি হয়েছিল? শ্যামলকান্তি চৌধুরী। শুনেছি তো তীব্র বিষক্রিয়াতে মারা যান। তার মানে এখানেও বিষ? আচ্ছা, আপনার স্বামীর পোস্টমর্টেম রিপোর্টটা আছে? প্রায় 15 বছর আগেকার কথা, আছে হয়তো কোথাও গোজা। আগামীকাল খুঁজে পেলে আমি শিবুকে দিয়ে পাঠিয়ে দেব। কথা শেষ করে দেবাশিস উঠে দাঁড়ালো। তারপর বৈকুণ্ঠ লজে ফিরে এলো সে। ততক্ষণে রাতের খাবার রেডি হয়ে গেছে। দেবাশিসের খাওয়া দাওয়া শেষ করে সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে গঙ্গার শোভা দেখতে লাগলো সে। মাথার মধ্যে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। এতগুলো বাচ্চার মৃত্যুর সাথে মনে হয় এই জমিদার বাড়ির প্রত্যক্ষ কোনো একটা যোগাযোগ আছে। স্কুলটা রয়েছে জমিদার বাড়ির ঠিক পিছনে। জমিদার বাড়ি ঘন জঙ্গলে পরিপূর্ণ, লোকজন নেই। মিহিরবাবুর ছোট ভাই শ্যামলকান্তি বিষক্রিয়াতে মৃত। একমাত্র বোন আমোদি পাগল হয়ে গেছে। নরহরিবাবু শেষ জীবনে আচমকা পঙ্গু হয়ে যান। শিবুর বাবাও আচমকা সুইসাইড করেন। শিবুর ঠাকুমার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। কেমন যেন সব গোলমেলে কাণ্ড কারখানা, সব কিছুই যেন কেমন রহস্যময়। দেবাশিসের মনে হলো এই জমিদার বাড়ির ভেতরেই আসল কারণ অপেক্ষা করছে। তা জানতে পারলেই সমাধান হবে সব কিছুর।
শুতে যাওয়ার আগে জানলার পর্দা সরিয়ে রাতের অন্ধকারে ভূতের মতন দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটাকে একবার দেখল। একটা আলোর ঝিলিক হঠাৎ করেই যেন দোতলায় খেলে গেল। সত্যি না মনের ভুল? টানা 4-5 মিনিট প্রতীক্ষা করার পরেও দেবাশিস আর কিছুই দেখতে পেল না। শুয়ে পড়ল সে। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে ব্যালকনির সামনে এসে বসল। একটা কাক অনেকক্ষণ ধরেই একটা বাড়ির জলের ট্যাঙ্কের লাগোয়া একটা পাইপে একটা রুটি ঢোকাতে ব্যস্ত। দেবাশিস সেটাই তাকিয়ে তাকিয়ে উপভোগ করতে লাগলো। কাক হলো এমন একটা প্রাণী যারা ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে। এই জন্যই তারা কলা গাছের ডালের ফোকরে, কোনো বাড়ির কার্নিশে বা কোনো দেয়ালের ফোকরে খাবার লুকিয়ে রাখে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেটা ওদের মনে থাকে না। দেবাশিস এসব কাণ্ডকারখানা ছোট থেকে দেখেই বড় হয়েছে। সেই সময় লজের কর্মী চা দিয়ে যেতেই গতকালের পুরনো খবরের কাগজটা তুলে একবার পড়তে লাগলো সে। গতকাল সবটা পড়ে ওঠা হয়নি তার। আসলে এরকম নানান অদ্ভুত কেস প্রায় প্রতিদিনই হয়, কিন্তু যতক্ষণ না সেটা নিজের পরিচিত গণ্ডির মধ্যে হয় ততক্ষণ কেউ সেটা খেয়াল করে না। এই কদিন এই খবরটাকে ও সেভাবে পাত্তাও দিত না, কিন্তু যেহেতু সমনপুরের কেসটা নিয়ে ও তদন্ত করছে, তাই এখন সৌরজিৎ করের কেসটাও ওর আগ্রহ বাড়িয়ে দিয়েছে। কাগজটা চোখ বোলাতে বোলাতে একটা জায়গায় এসে ওর চোখ আটকে গেল। সৌরজিতের মা বলছেন, সেদিন সৌরজিৎ বাবার সাথে সাইকেলে চেপে স্কুলে আসার সময় ঠাকুরপুকুরের কৃষ্ণমোহন খেলার মাঠের পেছনের বাজারে এসেছিল। ওর বাবা বাজার করার সময় ও মাঠের ধারে ফুটবল খেলা দেখছিল। তারপর বাজার সেরে সোজা স্কুলে যায়। ততক্ষণ পর্যন্ত ও সুস্থই ছিল। তারপরই হঠাৎই স্কুল শুরু হলে আচমকা তীব্র বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। কৃষ্ণমোহন মাঠ, কৃষ্ণমোহন মাঠ মানে কৃষ্ণমোহন বিদ্যাপীঠ, আর তার মানে কৃষ্ণমোহনপুর নয় তো? কথাটা মনে পড়তেই দেবাশিস দ্রুত বাইরে এসে হনহন করে গঙ্গার পাড় ধরে এসে শিবুর দোকানের উপস্থিত হলো। সে সবে তখন দোকান খুলে ধূপ দিচ্ছে। ওকে হন্তদন্ত হয়ে আসতে দেখে অবাক হয়ে তাকালো সে। বলুন কাকু, বাবার পোস্টমর্টেম রিপোর্ট তো? না, খুঁজে পাওয়া যায়নি। একটু পরই যাচ্ছিলাম খবর দিতে। না না ভাই, রিপোর্ট পরে হবে। আপাতত বলো, তোমার মামার বাড়িটা কোথায় যেন? কৃষ্ণমোহনপুরে। এটা কি ঠাকুরপুকুরে? হ্যাঁ কাকু, কিন্তু কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? বলবো, তার কারণ আছে। আজও তোমার মায়ের কাছে কিছু প্রশ্ন নিয়ে যাব। আপাতত আমি এখন এই জমিদার বাড়িতে ঢুকবো। ঠিক আছে কাকু। মেইন গেটে তো কোনো তালা নেই, তাই ঢুকতে অসুবিধা হবে না। দেবাশিস ওর কথা শুনে গেটটা গায়ের জোরে আগাছা ঠেলে সরালো। ব্যবহার না হওয়ায় মোর্চে ধরে এখন ভগ্নপ্রায় অবস্থা। সরু পায়ে চলা রাস্তাটা সোজা ভিতরে চলে গেছে। ঘাস আর আগাছায় হাঁটা খুবই দায়। শিবুও ওর পিছু পিছু এলো। এইটা ওপরে ওঠা সিঁড়ি কাকু, ইচ্ছে হলে ওপরে উঠতে পারেন। নিচতলায় 5টা ঘর আর নাট মন্দির, আর ওপরতলায় 6টা। ঠাকুরদার মুখে শুনেছি একসময় নাকি দুর্গাপুজোতে প্রচুর লোক আসতো। এই যে গ্যারেজটা দেখছেন, হ্যাঁ, ওখানে নাকি তখন গাড়ি রাখার জায়গা হতো না, ফটকের বাইরে রাখতে হতো গাড়ি। আর ওই যে গ্যারেজের পাশে একটা ভাঙাচোরা মন্দির দেখছেন, হ্যাঁ, ওইটাই নাকি নাট মন্দির ছিল। আর এই যে পিছনটা, এই পুরোটা বাগান। শিবুর কথা শুনে দেবাশিস কিছুটা এগোতেই দেখে নাট মন্দিরের মেঝেটা ভাঙাচোরা, বাকি সব কিছু ঠিকই আছে। আচ্ছা, এখানে কখনো গঙ্গার জল পার ছাপিয়ে গ্রামে ঢুকেছিল? আমি তো শুনিনি কাকু কখনো। দেবাশিস এগিয়ে দেখল বাড়ির পেছনে মস্ত বাগান। আম, কাঁঠাল, জাম, লিচু, নারকেল, পেয়ারা, কোনো গাছেরই অভাব নেই। তবে বাগানে ঢোকার প্রবেশ পথ নাট মন্দির আর গ্যারেজের মাঝখান দিয়ে। সেই প্যাসেজের একটা জায়গা জাল দিয়ে ঘেরা, ভেতরে 3-4টে গাছ। তারের জাল অনেকাংশেই ভেঙে চুরে গেছে। দেবাশিস তারের জালের দিকে এগোতেই পেছন থেকে কেউ একজন চিৎকার করে উঠল, খবরদার, আর এগোলেই মরে যাবে, জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, খুব সাবধান,
খুব সাবধান। আচমকা চিৎকারে দেবাশিস একটু ভয় পেল বইকি। একটা বছর 70-এর বুড়ি, পরনে পরিপাটি করে পরা একটা তাঁতের শাড়ি, উস্কো খুস্কো চুল। বিস্ময়ের ঘোর কাটতেই শিবু বলল, উনি মিহিরকান্তি চৌধুরীর বোন, আমোদি ঠাকুমা। এখন বনে বাজারে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে চলে আসে অবশ্য এখানে। শিবুর কথায় দেবাশিস ভদ্রমহিলার কাছে গিয়ে দেখলেন সে এক মনে নাট মন্দিরের ভাঙা মেঝেতে কিসের আঁকি বুকি টানছে, বোধহয় আলপনা হবে। কাছে গিয়ে দেবাশিস নিচু গলায় বলল, আপনি আপনি কি একটা যেন বলছিলেন, কোথায় বিষ? আমোদি তার ঘোলাটে চোখে অনেকক্ষণ ধরে দেবাশিসের দিকে তাকিয়েছিল। বলল, কে তুমি? চলে যাও এখান থেকে, যাও, পালিয়ে যাও, না হলে মরে যাবে, তুমিও মরবে, কেউ বাঁচবে না, কেউ না। কথাটা বলে আমোদি দৌড়ে বাড়ির পেছনের ফটক খুলে পালিয়ে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেবাশিস ধীর পদক্ষেপে এগিয়ে গেল জালে ঘেরা গাছগুলোর দিকে। এরকম গাছ আগে কোনোদিন দেখেনিও। পান পাতার মতন পাতা, পুরো পাতা আর কাণ্ড জুড়ে সূক্ষ্ম সূক্ষ্ম রোম আর কাঁটা, গোলাপি রঙের থোকা থোকা ছোট ছোট ফলও রয়েছে তাতে, আর তার মধ্যেও সেই রোম লেগে রয়েছে। কি গাছ এটা? জাল দিই বা ঘেরা কেন? নিজের মনে নিজেকে প্রশ্ন করে দেবাশিস। তারপর মোবাইলটা বার করে খান কতক ছবি তুলল। তারপর অতি সন্তর্পণে এক পা করে বাগানের দিকে এগিয়ে যেতেই দেখল পুরো বাগান জুড়েই এই গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের থোকা থোকা ফলও ধরেছে। গাছগুলোর উচ্চতা 3 থেকে 5 ফুট। সারা শরীরে কেমন যেন একটু শিহরণ খেলে গেল দেবাশিসের। দেবাশিস বাবু, ও দেবাশিস বাবু। পেছন থেকে ডাক শুনতেই দেবাশিস দেখে বৃদ্ধ হরিহর ব্যানার্জি ফটকের সামনে দাঁড়িয়ে। কাছে যেতেই ভদ্রলোক শিবুর দোকানের বেঞ্চে ওকে বসতে অনুরোধ করল। বাড়িতে ডিম শেষ, তাই আনতে এলাম। এসে দেখছি শিবু আর আপনি জমিদার বাড়ির ভিতরে ঢুকছেন। হ্যাঁ, ওই আর কি। আমোদিকে নিশ্চয়ই দেখলেন। হরিহরবাবুর কথায় দেবাশিস ঘাড় নাড়ল। এক সময় কি সুন্দরী না ছিলেন ভদ্রমহিলা। মিহিরোর বিয়েটা পর্যন্ত দিয়ে যেতে পারল না, হঠাৎ হঠাৎ পাগল হয়ে গেল মেয়েটা। আচ্ছা হরিহরবাবু, মিহিরবাবুর কোনো ফোন নাম্বার কি আপনার কাছে আছে? আশ্চর্য, আমার কাছে কিভাবে থাকবে? হরিহরবাবুর কথায় দেবাশিস একটু অবাক হলো। তারপর হেসে বলল, আপনি এখানকার পোস্টমাস্টার ছিলেন কয়েক বছর। মিহিরবাবু বহুদিন বিদেশে, বাড়ির লোককে তিনি চিঠি লিখতেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া আমি যতদূর জানি একসময় আপনি আর মিহিরবাবু সমনপুর স্কুলের কমিটির মধ্যে বড় পদেও ছিলেন। অন্তত তারাপদ এবং নৃপেনবাবু আমাকে কথাই বলেছেন। গতকাল স্কুলের অফিস রুমে ঘণ্টাখানেক কাটানোর সুবাদে একটা গ্রুপ ফটো বারবারই আমার চোখে পড়েছে। তাতে ছবির সদস্যদের নিচে ছোট করে নাম লেখা আছে। তাতে আপনাকে আর মিহিরবাবুকে পাশাপাশি কাঁধে হাত দেওয়া অবস্থায় আমি দেখেছি। দেখুন, প্রগাঢ় বন্ধুত্ব না হলে কেউ কাঁধে হাত দিয়ে গ্রুপ ফটো তুলবে না। তাই বন্ধুত্ব হয়তো আজও আছে আপনাদের, কিন্তু আপনার ইতস্তত করার কারণটা আমি কিন্তু বুঝতে পারছি না। সত্যি কি ওর ফোন নাম্বারটা আপনার কাছে নেই? হ্যাঁ, এক সময় বন্ধুত্ব অবশ্যই ছিল, তবে বহুদিন যোগাযোগ নেই। আমুদি পাগল হবার পর থেকে নিশ্চয়ই নয়, তাই না? এখানে আমুদি এলো কোথা থেকে? হরিহরবাবু, আমি গোয়েন্দা, আমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই যে গতকাল আমি মিহিরবাবু সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলাম, আপনি অনেক প্রশ্নই এড়িয়ে গেছেন এবং আজও যাচ্ছেন। অথচ আমুদির মতন বৃদ্ধা পাগল হওয়া সত্ত্বেও কেন এত ভালো শাড়ি পরে ঘুরছে, কিভাবে খেয়ে পড়ে আছে, সে সম্পর্কে জানতে ওই কৌতূহল হয় বই কি। এইসব কথার মানে অনেক কিছু হরিহরবাবু। আপনি নিজে কাল বললেন হাই কোলেস্টেরল, ডিম মাংস খাওয়া বারণ। আবার আজ বলছেন যে ডিম নিতে এসেছেন। আমার কাছে এসব কেন লুকাচ্ছেন হরিহরবাবু? যেখানে আমি কতগুলো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভাবি, তো সেখানে আপনি উত্তেজিত হবেন না প্লিজ।
হ্যাঁ, আমি কিছু তথ্য গোপন করেছি। মিহিরের ফোন নাম্বার আমার কাছে আছে, নিন, আমার মোবাইল থেকে লিখে নিন আপনি। আমি চোখে ভালো দেখি না। দেবাশিস ওনার মোবাইল থেকে নাম্বারটা টুকে বলল, আচ্ছা, আমুদি আপনার ঠিক কে হন? আশ্চর্য, কে আবার হবে? এসব প্রশ্নের মানে কি দেবাশিস বাবু? ওনার প্রশ্নে দেবাশিস হাসল, তারপর উঠে দাঁড়ালো, বলল, না মানে কিছু তো একটা, আশা করি সেটাও বার করে ফেলবো। শিবুর দোকান থেকে বেরিয়ে দেবাশিস স্কুলের সামনে আসলো। তখন স্কুল চলছে। দারোয়ানকে বলে স্কুলে ঢুকে দেবাশিস নিজের মনে গোটা স্কুলের মাঠ চষে বেড়ালো। চারিদিকেই উঁচু 6 ফুটের পাঁচিল দেওয়া, তবে পেছনের দিকে জমিদার বাড়ির অংশে একটা জায়গায় জমিদার বাড়ির আম গাছের মোটা ডাল কোনো সময় ঝড়ে ভেঙে পড়েছিল বলে পাঁচিলটা হালকা ভেঙে গেছে সেখানে। এটা স্কুলের পেছন বলে সেখানে খুব একটা নজরদারি হয়নি। তাছাড়া স্কুলের সেপটিক ট্যাঙ্কও ছিল পেছনে, তাই সচরাচর এখানে কেউ আসে না। দেবাশিস এগিয়ে দেখল ডালটার সামনের অংশ মাটিতে ঠেকেছে, পেছনটা ভাঙা পাঁচিলের ওপারে জমিদার বাড়ির মূল গাছের সাথে লেগে রয়েছে এখনো। দেবাশিস কি মনে করে বসতে গিয়ে দেখল গাছটা দুলছে, তবে নিচের দিকে তাকিয়ে সারা গায়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেবাশিস হাতঘড়িটা দেখল, এখনো আধ ঘন্টা আছে স্কুলের প্রাথমিক বিভাগ ছুটি হতে। তাই সে ভাবল পুরো সমনপুরটাই না হয় পায়ে হেঁটে দেখে নেওয়া যাক। সেই মতন নতুন বাজারের দিকে চলল সে। যাবার পথে থানায় ঢুকলো একবার। ওসি ভুবনবাবু ওকে দেখে বেশ অবাকই হলো। আরে দেবাশিস বাবু, কি ব্যাপার হঠাৎ সাত সকালে? একটু হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। তা বসুন না, এখন তো ফাঁকাই আছি। না না না, এখন বসবো না, তবে ঘুরে এসে কথা বলা যাবে, কেমন? আচ্ছা, এই জমিদার বাড়ির পাশের চায়ের দোকানে শিবুর বাবা, ওই কিরম ভজহরি মণ্ডলের পোস্টমর্টেম রিপোর্টটা আপনার এখানে পাওয়া যাবে? প্রায় 15 বছর আগের কেস কিন্তু। আর একটা বিষয় জানতেও চাই, জমিদার বাড়ির ছোট ছেলে শ্যামলকান্তি চৌধুরীর মৃত্যু হয় 40 বছর আগে কোন এক বিষক্রিয়ায়। তার কোনো রেকর্ড আছে কিনা একটু যদি আর কি। ওরে বাবা, আমি তো 3 মাস হলো এসেছি সবে। তবে আধ ঘন্টা সময় দিন, খোঁজ নিয়ে দেখছি। তবে ভজহরির কেস পেলেও শ্যামলকান্তির কোনো রেকর্ড পাবো কি না। ঠিক আছে, আমি নয় ঘন্টাখানেক পরেই আসছি, ততক্ষণ একটু খুঁজে রাখুন প্লিজ। দেবাশিস থানা থেকে বেরিয়ে আর একটু এগোতেই চোখে পড়ল সমনপুর পোস্ট অফিস। তবে মাত্র অফিস খোলা হয়েছে। পোস্টমাস্টার সত্যবাবু সবে বেসিনে হাত মুখ ধুয়ে নিজের চেয়ারের দিকে যাচ্ছিলেন। তারপর দেবাশিসকে দেখে হঠাৎ থমকে দাঁড়ালেন। আরে, আপনি ডিটেকটিভ দেবাশিস সামন্ত না? তা এত সকালে সমনপুরে কি ব্যাপার দাদা? দেবাশিস নমস্কার জানিয়ে একটা চেয়ার টেনে বসল। এই রঘু, একটু 2 কাপ চা দিয়ে যা ভাই। আমার চা না হলেও হতো। তা বললে শুনবো কেন? আপনার মতো একজন গোয়েন্দা আজ এখানে এসেছেন, ব্যাটা সন্তোষটাও এখনো এসে উপস্থিত হয়নি। ওদিকে এখনই লাইন পড়লো বলে। তা আপনার আসার কারণটা যদি বলেন দাদা, চেষ্টা করব সাহায্য করার। আচ্ছা, হরিহরবাবুকে চেনেন নিশ্চয়ই? কে হরিহর? এখানকার এক পুরনো পোস্টমাস্টার, হয়তো বছর 20 আগে রিটায়ার করেছেন। 20 বছর? আপনি খেপেছেন দাদা? আমি সবে 1 বছর এসেছি এখানে। তা কোনো খোঁজ খবর দরকার? হ্যাঁ, তা একটু দরকার ছিল বই কি, অনেক কিছু ডিটেলস দরকার, সেগুলো জানতে। ওই তো সন্তোষ চলে এসেছে, ওই ভালো বলতে পারবে। ব্যাটার চাকরি হয়েছে 22 বছর, কিন্তু তার মধ্যে যতবারই ট্রান্সফার হয়েছে বরাবরই আবার ইউনিয়ন ধরে ফিরে এসেছে। এই পোস্ট অফিসের যাবতীয় খবর সব ওই রাখে। দেবাশিস এরপর সন্তোষের সাথে আধ ঘন্টা কাটালো। মাঝে 2 বার সন্তোষকে সিগারেটও দিল। তারপর কাজ শেষ করে বাইরে এলো। ও বাইরে আসতেই তারাপদবাবুর ফোন এলো তার কাছে। হ্যালো হ্যালো, দেবাশিস বাবু, আপনি কোথায়? সকালে দারোয়ান বলল আপনি নাকি স্কুলে এক চক্কর ঘুরে গেছেন। তা কোথায় আছেন এখন? আমি এখন থানার দিকে যাচ্ছি। রহস্য উদ্ঘাটন প্রায় শেষের পর্যায়ে, আগামীকাল বা পরশু সকালের মধ্যে সব জানাচ্ছি। দেবাশিস ফোন রেখে একটা টোটো নিয়ে নতুন পাড়ায় এলো। সমনপুরের মতন বর্ধিষ্ণু গ্রাম নয়, কিছুটা ফাঁকা,
প্রাক্তন পোস্টমাস্টার হরিহর ব্যানার্জির খোঁজ করতে একজন একটা মাঠের মাঝে একটা নতুন একতলা ছোট বাড়ি দেখালো। কলিং বেল টিপে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হরিহরবাবু নেমে এলেন। হাতে অবশ্য লাঠিটা নেই। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। চশমাটা ওপর নিচ করে বললেন, ও দেবাশিস বাবু যে, তা হঠাৎ আমার বাড়িতে? এই সময় তো আপনার সাথে গল্প করার সময় আমার হবে না, স্নান করতে যাচ্ছিলাম। দরকার হলে বিকেলে না হয় গঙ্গার পাড়ে দেখা করব। আরে না না, ঠিক আছে, আসলে এপদ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দেখা করে যাই। তাছাড়া আপনার দেওয়া ওই মিহিরবাবুর নাম্বারে আমি ফোন করেছিলাম, কিন্তু নাম্বারটি ইনভ্যালিড বলছে, সেটাও জানানোর ছিল। সে কি, আজ সকালেই তো মিহিরের সঙ্গে আমার কথা হলো। এতগুলো বাচ্চার মৃত্যু নিয়ে আপনি যে তদন্ত করছেন সেটা শুনেও খুব খুশি হলো। আচ্ছা তাই নাকি? তাহলে আমার নাম্বারটা হয়তো টুকতে ভুল হয়েছে, আজ বিকেলে না হয় আবার দেব। না না, ওটা লাগবে না, বরঞ্চ আপনি মিহিরবাবুকে বলুন যে আগামী পরশু আমরা ওই ওনার বাড়ির ঝোপঝাড়ে আগুন লাগিয়ে পোড়াবো। সে কি, পোড়াবেন মানে? এই আর কি নাকি? এটা শুনলে মিহির খুব ক্ষেপে যাবে, থানা পুলিশ হয়ে যাবে। সেটা হলে হবে, তার জন্য ভুবনবাবু আছে। ঠিক আছে, চলি দাদা। দেবাশিস থানায় আসতে আসতে হরিহরবাবুর বাড়ির কিছু দূরে একটা চায়ের দোকান দেখে বেঞ্চে বসল। এক প্যাকেট সিগারেট কিনল সেখান থেকে। তারপর দোকানদারকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করে থানায় এলো। ওকে দেখেই ভুবনবাবু হেসে বলল, ভজহরি আছে কিন্তু শ্যামল কান্তি নেই। ওর কথায় দেবাশিস কিছুটা অবাক হয়ে তাকাতেই উনি হেসে বললেন, ভজহরি মণ্ডলের পোস্টমর্টম রিপোর্টের কপি ওর কেস ফাইলে পেয়েছি, তবে শ্যামলকান্তি চৌধুরীর কোনো তথ্য আমাদের কাছে নেই। তার মানে চূড়ান্ত মদ্যপ অবস্থায় রেল লাইনে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। আপনি কি বাচ্চাদের কেস সলভ করতে এসে 15 বছর আগেকার কেসে ডুব দিলেন দাদা? জিনিসটা নতুন ভুবনবাবু, কিন্তু প্যাকেটটা যে পুরনো। সব রহস্য অতীতেই লুকিয়ে আছে। বুঝলাম না, একটু ডিটেলস দিন। হ্যাঁ, ডিটেলস আগামী পরশু সকালেই পাবেন। সব রহস্যের জবনিকা পতন সেই দিনই হবে, আগামী পরশু সকাল 10টা নাগাদ। প্রচুর কেরোসিন তেল নিয়ে স্কুলের সামনে অপেক্ষা করবেন, আমাদের একটা মিশনে যেতে হবে। সে কি, কেরোসিন তেল কেন দাদা? আরে বলবো সব বলবো। তার আগে বলুন তো, 15 বছর আগে এখানে ভাটিখানা কোথায় ছিল? এটা তো কঠিন প্রশ্ন দেবাশিস বাবু, তবে যতদূর জানি এখানে এসব ছিল না, লোকে শহর থেকে আনতো। বেশ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আগামী পরশু তবে দেখা হচ্ছে। দুপুরবেলা আরও এদিক ওদিক চক্কর কেটে দেবাশিস যখন লজে এলো তখন বেলা 2টো। পেট চো করছে খিদেতে। স্নান সেরে লাঞ্চ শেষ করে সবে বিশ্রাম নেবে তখনই নৃপেনবাবুর ফোন এলো। বলছি, আপনি গতকাল বলেছিলেন যে আজ নাকি একবার মৃত ছাত্রদের বাড়িতে যাবেন, তা সেটা কখন? আজ আর হলো না স্যার, আমি আগামীকালই টোটো ভাড়া করে সবার বাড়িতে যাব। শুধু আজ রাতটুকু যেতে দিন। আর তাছাড়া আগামী পরশুই আশা করি সব রহস্যে জবনিকা পতন হবে। আমি ওই দিন সকালেই 10টা নাগাদ স্কুলে যাব। শুধু স্কুল কমিটির প্রেসিডেন্ট হরিহরবাবুকে থাকতে বলবেন অবশ্যই কিন্তু। নৃপেনবাবুর ফোন রাখতেই দেবাশিস একবার সকালে মোবাইলে তোলা ওই বিশেষ গাছটার ছবিগুলো নিয়ে গুগলে ঘাঁটল। তারপর সব কিছু জানার পর নিজের মনেই বলে উঠল, আশ্চর্য। পকেট থেকে গতকালের মৃত বাচ্চাগুলোর নামগুলো আর তাদের বয়সগুলো নিয়ে খানিকক্ষণ ভাবনা চিন্তা করল সে। প্রথম দিকের 7টা মৃত্যুর মাঝে 14 দিনের গ্যাপ, কিন্তু শেষ মৃত্যুর মাঝে মাত্র 10 দিনের গ্যাপ। হয়তো প্রথম দিকে ঠিক 14 দিন গ্যাপে গ্যাপে মৃত্যুগুলো হয়েছে বলে সবাই ভাবছিল এর মধ্যে হয়তো কোনো একটা অলৌকিক কিছু আছে। আর যেহেতু স্কুলের পেছনে জমিদার বাড়ি এখন পরিত্যক্ত হয়ে আছে, তাই সবাই ভাবছে এর মধ্যে হয়তো কোনো ভৌতিক ব্যাপার আছে। কিন্তু এর মধ্যে সত্যি কোনো জটিলতা নেই, সব জলের মতন পরিষ্কার ওর কাছে। তবে এখনও বেশ কিছু রহস্যের উদ্ঘাটন বাকি, তাই আজ আর কোনো সময় নষ্ট করবে না সে। দেবাশিস হরিহরবাবুর কাছ থেকে পাওয়া মিহিরবাবুর নাম্বারটা
আবার ডায়াল করলেন। এবারও ইনভ্যালিড বলছে। তাহলে কি মিহিরবাবুর সাথে যোগাযোগ করবার কোনো রাস্তা নেই? এমত অবস্থায় একবার ওই বাড়িতে যাওয়াটা খুব দরকার এখন। দেবাশিস বিলম্ব না করে তাড়াতাড়ি জমিদার বাড়ির সামনে এলো। শিবুর দোকান খোলা নেই, এখন জায়গাটা নির্জন। দেবাশিস ফটক খুলে অতি সন্তর্পণে ঘাসের মাঝে পায়ে চলা রাস্তাটা দিয়ে এগিয়ে চলল সামনে। সিঁড়ির সামনেটা অন্ধকার, তার মধ্যে টর্চ মারতেই ওর চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। অনেক পায়ের ছাপ। পকেট থেকে আতশ কাঁচ বের করল সে, তারপর ভালো করে সবকিছু দেখতে লাগলো। সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল সে। দোতলায় সিঁড়ি শেষ হতে পর 6টা ঘর রয়েছে, সামনে লম্বা বারান্দা। দেবাশিস প্রতিটি ঘরের দরজা আর তালা পরীক্ষা করে দেখতে লাগলো। পকেট থেকে মাস্টার কিটা বার করলো। এই বিদ্যেটাও আগেই শিখেছিল, কিন্তু জীবনে কোনোদিন দরকার পড়েনি তার। কিন্তু আজকে না করলেই নয়। বার কয়েকবার চেষ্টায় প্রথম দরজাটা খুলল। এই ঘরটা ধুলোময়। পুরনো দিনের কাঠের নানান আসবাবপত্র ধুলি ধূসরিত। চেয়ার, টেবিল, গিটার, সেতার, তবলা, পিয়ানো, পুরো ঘরে বাজনার ছড়াছড়ি। একমাত্র সেতারটা বাদে সবকিছুই ধুলোয় ঢাকা। দেবাশিস পাশের ঘরে গেল। একইভাবে দরজা খুলে ঢুকল সে। এই ঘরটাও ধুলি ধূসরিত। একটা বিছানা পাতা, বোধহয় 3 ইঞ্চির পুরো ধুলো রয়েছে সেখানে। সারা ঘরে বইয়ের আলমারি, থাকে থাকে সব বই সাজানো সেখানে, বেশিরভাগই আইনের বই। দেওয়ালে টাঙানো একজনের ফটো। ধুলো সরিয়ে দেবাশিস টর্চ মারল সেদিকে। সম্ভবত মিহিরবাবুর ভাই শ্যামল বাবুর। আরেকটা পারিবারিক গ্রুপ ফটো রয়েছে। পরিচয় পর্ব অবশ্য নেই। সম্ভবত মিহিরবাবুদের পারিবারিক অ্যালবাম, বছর 40-50 আগেকার। এখানে পরিমল কান্তি চৌধুরী মানে মিহির কান্তি চৌধুরীর বাবা, মা, ছোট ভাই শ্যামল ও বোন আমোদি রয়েছে। এবার তার পাশের ঘরে এলো দেবাশিস। এটারই শুধু তালা নেই, বাইরে দিয়ে হ্যাজবোল টানা। ঘরে ঢুকে চমকে গেল দেবাশিস। বিছানাতে ঘুমোচ্ছে আমোদি। ওখানে ওনাকে দেখে ও প্রায় চমকেই গিয়েছিল, তবে অনেক কষ্টে নিজেকে ম্যানেজ করে সে। টেবিলে কয়েকটা অপরিচিত ব্র্যান্ডের ওষুধ রয়েছে। নিচে একটা ডাস্টবিন, তাতে ওষুধের ছেঁড়া স্ট্রিপ আর পাউরুটির কাগজ পড়ে রয়েছে। টেবিলের ওপরে একটা মোটা পরিষ্কার ডায়েরি। বোঝা যায় যে এটা মাঝে মাঝে ব্যবহার হয়। ডায়েরিটা হাতে নিতেই একটা পিঙ্ক কালারের খাম নিচে পড়ে গেল। সেটা তুলতে যেতেই খোলা মুখ দিয়ে একজন বিদেশি যুবতীর ছবি নিচে পড়ে গেল, সাথে একটা চিঠি। ছবিটির পেছনে লেখা, আই মিস ইউ পাপা, স্যান্ড্রা। চিঠিটা দ্রুত পড়তে লাগলো দেবাশিস। তারপর প্রেরকের নাম দেখে চমকে গেল। টিয়ারা রিড, 125 ব্যারন স্ট্রিট, কুরান্ডা, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। তারিখ দেওয়া আছে 2রা সেপ্টেম্বর 2008। দেবাশিস চিঠিটা পকেটে ঢোকাতে যেতেই টর্চটা নিচে পড়ে গেল শব্দ করে, আর অমনি আমোদি চোখ খুলল। কে? বড়দা নাকি? আমার মাথায় কষ্ট হচ্ছে রে। তোর ওষুধটাই কষ্ট কমছে না। বড্ড কষ্ট মাথায়, বড্ড কষ্ট। দেবাশিস বুঝল ভদ্রমহিলা ঘোরের মধ্যে রয়েছে। তাছাড়া তিনি পাগল, তাই মিহিরবাবু অস্ট্রেলিয়া আছে জেনেও তার খোঁজ করছে। তবুও ও তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে এলো। পাশের ঘরগুলো পরীক্ষা করবার দরকার ছিল, কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে দেবাশিস চমকে গেল। দেখল মোবাইলের টর্চ জ্বালিয়ে শিবু উৎকণ্ঠিত মুখে উঠে আসছে। ও চকিতে বাজনার ঘরে লুকিয়ে পড়ে দরজাটা ভেতর থেকে টেনে দিল। শিবুর পায়ের শব্দ আমোদির ঘরে ঢুকল। দেবাশিস কান পেতে শোনার চেষ্টা করল কোনো কথাবার্তা শোনা যায় নাকি, কিন্তু সেরকম কিছুই শোনা গেল না। শুধু শুনতে পেল, খেয়ে নাও ঠাম্মি, না হলে আমি বকা খাবো।
দেবাশিস আর দেরি না করে বাইরে এলো। একবার প্রমোটার শেখ জাহাঙ্গীরের সাথে দেখা করতে হবে, হাতে সময় অল্প। মোটামুটি এখানকার বিখ্যাত প্রমোটার জাহাঙ্গীরের বাড়ি সবাই চেনে। দেবাশিস একটা টোটো ধরে জাহাঙ্গীরের বাড়ি চলল। শেখ জাহাঙ্গীরের বয়স 55 থেকে 60-এর ওপরে। ওকে দেখে আর ওর পরিচয় পেয়ে একটু অবাকই হলো সে। একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আর 5 মিনিট পরে এলে আর থাকতাম না। কেন, কোথায় বেরোতেন? হ্যাঁ, ওই শান্তিপুর স্টেশনের কাছে একটা প্রমোটিং হচ্ছে, তা আমার সাথে হঠাৎ দেখা করতে এলেন। গোয়েন্দাদের কখন কি দরকার হয় সে কি বলা যায়? আচ্ছা, আপনি স্কুলের পিছনে জমিদার বাড়ি নেওয়ার ব্যাপারে একসময় আগ্রহী হয়েছিলেন না? দেবাশিসের কথায় জাহাঙ্গীর নড়ে চড়ে বসল সতর্ক ভঙ্গিতে। তারপর একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু নেইনি। তাও সে তো বছর 15-16 আগের কথা। তা নেননি কেন? দেখুন, মিহিরবাবুই আমাকে বাড়িটা নেওয়ার কথা জানিয়ে বলেছিল সে পাকাপাকি অস্ট্রেলিয়া চলে যেতে চায়। তা সেটাও 30 বছর আগে। তখন আমি এই লাইনে নতুন। আমি তার জন্য মোটা টাকা অফারও করেছিলাম, কিন্তু ওনার পছন্দ হয়নি। কিন্তু তারপর হঠাৎ ওনার কি হলো কে জানে, আর বাড়ি বিক্রির ব্যাপারে আগ্রহ দেখিনি। এরপর বছর 15 আগে আবার আগ্রহ দেখান। আমি আবারও মোটা টাকা অফার করি, কিন্তু এবারও উনি আর রাজি হলেন না। তবে ওই বাড়ি না কিনে ভালোই হয়েছে। কেন বলুন তো? কেন আবার? ওই বাড়িতে তো ভূত আছে, পাগলি আছে, এই খবর গোটা গ্রাম জানে। এটাতে প্রমোটিং হলে কেউ কিনবে ভেবেছেন? ওই যে লজখানা হয়ে রয়েছে এত সুন্দর জায়গায়, ওখানে কটা লোক আসে? আসলেও পরের দিন পালিয়ে যায়। নেহাত অল্প বয়সী ছেলে মেয়েগুলো 2-3 ঘন্টার জন্য ঢোকে, তাই ওটা এখনো চলছে। সেটাও বন্ধ হলো বলে যা একখানা ওসি এসেছে না। জাহাঙ্গীরের কথায় দেবাশিসের খেয়াল হলো গত 2 দিনও আছে, আর কোনো বুকিং কিন্তু নেই। তার মানে আচ্ছা, তা কি কি ভূতের উপদ্রব হয় বলুন তো? সে আমি আর কি বলবো, লোকমুখে শুনেছি রাতে কারা যেন অন্ধকারে হাঁটে ওই বাড়িতে, আলো জ্বলে, গান করে, সেতার বাজায়। আচ্ছা জাহাঙ্গীরবাবু, আপনি ওই বাড়িতে কোনো বিষাক্ত গাছের উপস্থিতি পেয়েছেন? না স্যার, আমি প্রমোটিংয়ের ইচ্ছে প্রকাশ করেছিলাম 2 বার, কিন্তু মিহিরবাবু না বলেছেন। তারপর আর মাথা ঘামাইনি। তবে শুনেছি ওনার ভাই কিসের একটা বিষে মারা গেছেন, সেটাও 40 বছর আগে। বেশ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, চলি তবে। দেবাশিস নমস্কার জানিয়ে উঠে দাঁড়ালো। শেখ জাহাঙ্গীরের সাথে দেখা করে ও যখন ফিরে আসছিল, দেখল শিবুর চায়ের দোকানে হরিহরবাবু আনমনে বসে আছেন। এবার লাঠিটা তার পাশে রাখা। ও ক্রস করবার আগেই উনি দেবাশিসকে ডাকলেন। বলছি, কেসটার সমাধানের ব্যাপারটা কত দূর এগোলো? হ্যাঁ, সমাধান শেষের পথে। আশা করি পরশু সকাল ওই 10টার সময় সব পরিষ্কার করে দেব। তবে খেয়াল রাখবেন প্লিজ, সত্যি সত্যি সব আগাছা পরিষ্কার করে দেব, আগুন লাগিয়ে পোড়াবো। ওর কথায় হরিহরবাবু আঁতকে উঠলেন যেন। সে কি? আরে আরে মিহিরকে আসতে দিন, ও আমাকে কথা দিয়েছে সে আসবে। আপনার ফোন কি ও তুলছে না? আপনাকে আগেও বলেছি ওই নাম্বারটি ইনভ্যালিড। নমস্কার, এখন চললাম, পরশু দেখা হচ্ছে। দেবাশিস চায়ের দোকান ক্রস করে লজে না ফিরে চলে গেল কলোনিতে। সেখানে সন্ধ্যার অন্ধকারে খুঁজে পেল শিবুদের বাড়ি। 2-3 বার কড়া নাড়তেই ওর মা বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, আপনি আবার? শিবু তো এখন বাড়িতে নেই। আপনার সাথেই দরকার ছিল। ও আচ্ছা, বলুন কি জানতে চান? আচ্ছা, আপনারা যখন এখান থেকে কৃষ্ণমোহনপুরে চলে যান, তখন কি সাথে কোনো পোষা পাখি নিয়ে গেছিলেন? হ্যাঁ, তা নিয়ে গেছিলাম, কতগুলো পায়রা। কিন্তু আপনার স্বামী মারা যাবার দিন শেষ দিকে তার সাথে কারা কারা ছিল আপনার মনে আছে? না, সেদিন সন্ধ্যার দিক করে তো জমিদার বাড়ি গিয়েছিলেন। তারপর থেকেই তো তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর মৃত্যু সংবাদ তার পরের দিন পেয়েছিলাম। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করুন।
সেদিন জমিদার বাড়িতে ঠিক কী কাজ উনি করতে গেছিলেন? সেটা তো ঠিক মনে পড়ছে না, তবে উনি সম্ভবত রাজমিস্ত্রির কাজের জন্য কিছু সরঞ্জাম নিয়ে গেছিলেন। সেই জিনিসগুলো না পরে আর খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটু জল খাওয়াতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি এই টুলটাতে বসুন, আমি নিয়ে আসছি। শিবুর মা ঘরের কুঁজো থেকে জল আনতে যেতেই দেবাশিস বেড়ায় গুজে রাখা 2-3টে গোলাপি খাম তাড়াতাড়ি পকেটে গুঁজল। তারপর ওর মা জল নিয়ে আসতেই বলল, একটা অনুরোধ, আগামী পরশু সকাল 10টার সময় স্কুল চত্বরে আসবেন, দরকার আছে। কথাটা বলে বেরিয়ে আসতেই শিবুর মা শাঁখ বাজিয়ে সন্ধ্যা দিলেন। দেবাশিস লজে ফিরে এসে চা খেল। হোয়াটসঅ্যাপে অস্ট্রেলিয়ার নিবাসী 2-1জন বন্ধুকে কিছু প্রশ্ন করেছিলেন। দেবাশিসের মুখে একটা সরলতার হাসি ফুটে উঠল। সারাদিন যা ধকল গেল তাই বেশি রাত করল না সে। তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ল। কিন্তু রাত 1টা নাগাদ জমিদার বাড়ির দিক থেকে একটা হালকা আওয়াজ কানে আসতেই ঘুমটা ভেঙে গেল। কে যেন সেতার বাজাচ্ছে। দেবাশিস কিছুক্ষণ তা শুনে আবার শুয়ে পড়ল। পরদিন সকালে লজ কর্মী চা আর ব্রেকফাস্ট দিতে এলে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে কি কেউ রাতে থাকতে চায় না? না স্যার। কেন? পিছনে জমিদার বাড়ির থেকে নানান রকম শব্দ আসে, কখনো বাজনার আওয়াজ পাওয়া যায়, লোকে ভূত ভেবে থাকতে চায় না। ও আচ্ছা, তা তোমাদের লজের গেট কি মাঝরাতে খোলা যাবে? না স্যার, অনুমতি নেই। তাছাড়া একবার এক ইউটিউবার এই ভৌতিক জিনিসের ভিডিও করবে বলে এসেছিল, রাতে ওই বাড়িতে লুকিয়ে গিয়েছিল, তারপর মাথায় চোট পেয়ে ফিরে আসে, তারপর আর কেউ যায়নি রাতে। সেই ইউটিউবারের ফোন নাম্বার বা ঠিকানা আছে? না স্যার, উনি বোধহয় 3 বছর আগে এসেছিলেন, আমি 2 বছর আছি এখানে। দেবাশিস 7-5 ভাবতে ভাবতেই নৃপেনবাবু ফোন করলেন। আজকে ফাঁকা আছেন তো? আমি তবে আসছি নাকি? হ্যাঁ, আপাতত ফাঁকা, চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই নৃপেনবাবু একটা টোটো নিয়ে হাজির। তাতে চড়ে দুপুর অবধি মৃত ছাত্রছাত্রীদের বাড়িতে ঘুরল সে। পরিস্থিতি সব বাড়িতেই এক। মা বাবার বুক ফাটা কান্না মন ভারী করে দেয়। বেশিরভাগেরই একমাত্র সন্তান বিষক্রিয়ায় চলে গেছে। মাঝে দেবাশিসও ভারাক্রান্ত হয়ে পড়ছিল। শত হলেও নিজের মেয়ে রয়েছে তার। এই 8টা বাড়ি গিয়ে দেবাশিস একটা কমন জিনিস পেল, তা হলো প্রতিটি বাচ্চাই খুব দুষ্টু। যদিও এটা খুবই স্বাভাবিক ব্যাপার, তবে এই কজনকে বাগে আনানো একটু কঠিনই হতো। সেদিন সব ঘোরাঘুরি শেষ করে নৃপেনবাবুকে ছেড়ে দিয়ে দেবাশিস একবার পোস্ট অফিস আর থানাতে চক্কর কেটে এলো। আগামীকালও ফিরে যাবে। বিপাশাকে ফোন করে মৌলির সাথে কথা বলে মনটাকে একটু হালকা করল সে। মেয়েকে ছাড়া থাকতে তার একেবারেই ইচ্ছা করে না। তদন্ত প্রায় শেষ। এবার শেষ মুহূর্তের কিছু জিনিস সম্পর্কে নিশ্চিত হওয়ার সময়। স্কুলের ডিউটি রস্টার, ভিকটিম ছাত্রছাত্রীদের গার্জেনদের বয়ান, এইগুলো নিয়ে দেবাশিস সব মিলিয়ে নিল। অস্ট্রেলিয়ার বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্য, পোস্ট অফিস থেকে পাওয়া তথ্য, এগুলো সব ঝাড়াই বাছাই করে নিল সে। তারপর প্রয়োজনীয় নোট করল কাগজে। তারপর রাতের ডিনার শেষ করে পেছনের জানলার ধারে বসল। লজ থেকে পেছনের জমিদার বাড়ির সামনেটা ভালোই দেখা যায়। একটা টর্চের আলো ধীর পদক্ষেপে দোতলার বারান্দার দিকে যাচ্ছে। তার মানে কেউ ঢুকেছে ওই বাড়িতে। ও আর দেরি না করে দ্রুত বাইরে নেমে এলো। এদিকে লজের গেট বন্ধ। আবার ওপরে উঠে ব্যালকনি সংলগ্ন ইলেকট্রিকের পোল ধরে অনেক কষ্টে নেমে 5 ফুটের পাঁচিল টপকে বাইরে এলো। তারপর জমিদার বাড়ির দিকে ও ধীর পদক্ষেপে এগিয়ে গেল। একটা সেতারের আওয়াজ আসছে ওপর থেকে। ও মোবাইলটা জেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দেখল আমোদি অন্ধকারে একটা মোমবাতি জেলে আপন মনে সেতার বাজাচ্ছে, আর পাশে বসে সবে ড্রিঙ্ক করতে বসেছেন হরিহর বাবু।
দুজনের মুখই আলো আধারিতে ভাবলেশহীন লাগছে। সেই রাতে ওখানে আর অপেক্ষা না করে নিচে নেমে এলো। কি একটা মনে পড়ায় নাট মন্দিরের সামনে এসে টর্চটা জ্বালিয়ে কিছু একটা দেখল। তারপর পুনরায় লজের পাঁচিল টপকে ইলেকট্রিকের পোল ধরে দোতলার ব্যালকনিতে উঠল। তারপর লজে ফিরে এসে সুখনিদ্রা। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরকারি বেশ কিছু কাজ সেরে স্নান ও ব্রেকফাস্ট করে বেলা 10টার 5 মিনিট আগেই সমনপুর স্কুলের সামনে পৌঁছে গেল। দেখল স্কুলের প্রাথমিক আর মাধ্যমিক স্তরের 2 প্রধান শিক্ষকই উপস্থিত রয়েছেন। ওকে দেখে তারাপদবাবু এগিয়ে এলেন। বলছি দেবাশিস বাবু, সব রহস্য কি কাটলো? হ্যাঁ, সে তো গতকালই কেটেছে, তবুও একটা দিন অতিরিক্ত থাকলাম। আসলে গঙ্গার পাড়ে এত সুন্দর পরিবেশে লোভ সামলাতে পারলাম না। তা বেশ করেছেন, ভালো করেছেন। মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক দিবাকর মিশ্র হেসে বললেন কথাটা। হ্যাঁ, তা তো বেশ করেছি, কিন্তু প্রেসিডেন্ট সাহেব কি রাগ করলেন স্কুলের খরচ বাড়ালাম বলে? দেবাশিসের কথায় দূরের চেয়ারে বসে থাকা হরিহরবাবু গম্ভীর মুখে মাথা নাড়লেন। আপনার সমনপুর ভালো লেগেছে, তাই মাত্র 3 দিন থাকলেন। ইচ্ছে হলে আরও 3 দিন থাকতে পারতেন। যাই হোক, এবার কাজের কথায় আসুন। বাচ্চাগুলোর মৃত্যু রহস্য নিয়ে কী বের হলো? সব বলছি, তার আগে ওসি সাহেবের আসাটা খুব দরকার ছিল। দেবাশিসের কথা শেষ হতেই পুলিশ জিপ এসে থামল সেখানে। 4 জন কনস্টেবল পরিবেষ্টিত হয়ে ভুবনবাবু গাড়ি থেকে নেমে ভেতরে এলেন। সরি, মিনিট 2 দেরি হলো। দেবাশিসবাবু বলুন, এবার আপনার বক্তব্যটা। সব বলবো, তবে সবাই আসুন আমার সাথে স্কুলের পিছনে। স্কুলের পিছনে? হ্যাঁ, পিছনে, কারণ ওখানেই সব রহস্য লুকিয়ে আছে। দেবাশিসের কথায় ওরা স্কুলের পেছনে এসে দাঁড়াতেই দেবাশিস সবাইকে স্কুলের জমিতে জমিদার বাড়ির হেলে থাকা আম গাছের মোটা ডালটার কাছে নিয়ে এলো। সবার পেছনে লাঠি ভর দিয়ে হরিহরবাবু এলেন। এখানে আবার কি রহস্য আছে? এ বাবা, এ যে পাঁচিলও ভেঙে পড়েছে। সত্যি দেবাশিস বাবু, আমরাও বুঝতে পারছি না কেন আপনি আমাদের সকলকে এখানে আসতে বললেন। সাবধানে সাবধানে দিবাকর বাবু, আরে গোবেন না, সামনে সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে। মৃত্যু? দিবাকরবাবু থমকে দাঁড়ালেন। দেবাশিস আম গাছের মোটা ডালটার একটা মসৃণ অংশের নিচে সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, ওই যে আসল কালপ্রিট, জিম্পি জিম্পি। ওসি সাহেব ভয়ার্ত চোখে ঝুঁকে পড়লেন গাছের দিকে। এগুলো কি গাছ? এ দেখছি সারা শরীরে রোমের মতো সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা। ভুবনবাবু, এটারই শর্ট নেম জিম্পি জিম্পি, পুরো নাম ড্রেনড্রকনাইট মরয়েডিস, যার আর এক নাম অস্ট্রেলিয়ান স্ট্রিং ট্রি। ভয়ঙ্কর বিষ ছড়িয়ে আছে সারা শরীরে, পাতা, কাণ্ড, এমনকি ফলেও। শরীরে এর একটা হুলো যদি অসাবধানে ফুটে যায়, তবে সেই ব্যক্তির শরীরে অ্যাসিড পড়ে যাওয়ার মতন অবস্থা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কোনো ব্যথা উপশমের চিকিৎসা করে লাভ হয় না। প্রায় 1 মাস ধরে থাকে বিষের জ্বালা, শেষে আত্মহত্যার ইচ্ছায় প্রবলভাবে, আর বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। এই স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও তাই হয়েছে, এর মধ্যে কোনো অন্য রহস্য নেই। আশ্চর্য, আমি কিন্তু লোক মুখে শুনেছিলাম সবাই নাকি বলে জমিদার বাড়ির কোনো অতৃপ্ত আত্মা নাকি এসব করছে। এখন আপনি বলছেন এই গল্প? তাই নাকি? সে গত পরশু থেকেই শুনে আসছে এটা হানাবাড়ির প্রভাব, কিন্তু আজ সত্যিটা সামনে। কিন্তু দেবাশিস বাবু, এই যে বাচ্চাগুলো ঠিক 14 দিন বাদে বাদে মারা গেছে, এটাও কি কাকতালীয়? এটা সত্যি সত্যি কাকতালীয়। প্রথমে আমিও নোটিস করি, কিন্তু সবার শেষে সবুজ রায়ের মৃত্যুটা কিন্তু তার আগের মৃত্যু থেকে 14 দিন গ্যাপে হয়নি, মাত্র 10 দিন গ্যাপে হয়েছে। এটাই প্রমাণ যে এই শিশুর মৃত্যু মিছিল কোনো অলৌকিক কারণে হয়নি। কিন্তু দেবাশিস বাবু, একটা জিনিস খেয়াল করেছেন যে মৃত ছাত্র বা ছাত্রীদের মৃত্যুগুলোর বয়স অনুপাতে বড় থেকে ক্রমশ ছোট এভাবে হয়েছে, যার জন্য প্রথমে ক্লাস 8, তারপর 7, তারপর 6, 5, এরকম করে 1 অবধি। এটার ব্যাখ্যা কিভাবে করবেন? ভালো প্রশ্ন। একবার চিন্তা করে দেখুন, ছোট বাচ্চাদের বয়স অনুপাতে উচ্চতা কম। যে বাচ্চার বয়স 7 বছর সে 1-এ পড়ে,
আর তার উচ্চতা যদি 4 ফুট হয়, স্বাভাবিক নিয়মে ক্লাস 2 ছাত্র বা ছাত্রীর বয়স 1 বছর বেশি বলে উচ্চতাও কিছু বেশি হবে। তার মানে যত বয়স আর ক্লাস বেশি হবে, উচ্চতাও সেই মতো অল্প করে বাড়বে। আগে হ্যাঁ, তা ঠিক, কিন্তু মৃত্যুর কারণের সাথে তার কি সম্পর্ক? যদি এটা ঠিক মনে হয়, তাহলে স্বাভাবিক নিয়মে মানুষের মতো গাছও দিন সংখ্যা বাড়ার সাথে সাথে লম্বা হচ্ছে। তার মানে এই শায়িত আম গাছের ডালের নিচে থাকা এই বিষাক্ত গাছটা ক্রমশ লম্বা হওয়ার দিন শায়িত গাছের সাথে তাদের পারস্পরিক ব্যবধান কমছে। তার ফলে ক্লাস 8-এর যে বাচ্চাটি প্রথমে এখানে দোল খেয়েছিল, তার স্বাভাবিক উচ্চতায় তার ঝুলন্ত পায়ের যে উচ্চতায় গাছের সাথে স্পর্শ হয়, তার ঠিক 14 দিন পর গাছের উচ্চতা কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় পরের মৃত্যুটি হয় ক্লাস 7-এর বাচ্চাটির। কারণ স্বাভাবিক নিয়মে 8ম শ্রেণীর বাচ্চার থেকে 7ম শ্রেণীর বাচ্চার উচ্চতা কম। ঠিক এইভাবেই 6ষ্ঠ শ্রেণীর বাচ্চাটির উচ্চতা স্বাভাবিক নিয়মে আরেকটু কম বলে 14 দিন পরে সে মারা গেছে, কারণ ততদিনে গাছ আরও কয়েক সেন্টিমিটার বেড়েছে। আর এইভাবেই গাছ যে হারে বাড়ছে, ঠিক সেইভাবেই আম গাছের সাথে তার ব্যবধান কম হতে থাকায় ক্রমশ নিচু ক্লাসের বাচ্চারা তাদের ক্রমশ বয়স অনুপাতে উচ্চতা কম হতে থাকায় তারা শেষের দিকে ভিকটিম হয়ে গেছে নিজের অজান্তে। আশা করি আমার ব্যাখ্যায় আপনারা সকলে সন্তুষ্ট। আমার বোধগম্য হয়েছে ব্যাপারটা। তার মানে গাছের ক্রমবর্ধমান উচ্চতা আর বাচ্চাদের বয়স আর উচ্চতার বৈপরীত্যই এতগুলো মৃত্যুর কারণ, তাই তো? তারাপদবাবুর কথায় দেবাশিস হাসি মুখে ঘাড় নাড়ল। আপনার অসাধারণ বিচক্ষণতার ক্ষমতা আগেই শুনেছিলাম দেবাশিস বাবু, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। কিন্তু আমিও তো পুলিশ, তাই একটা প্রশ্ন থেকেই যায়, এতগুলো বাচ্চা কেবলমাত্র ঠিক একটা জায়গাতেই বসে দোল খেত কেন? আগে বা পরে নয় কেন? ভুবনবাবু, ভালো করে খেয়াল করুন, গাছের ওই নির্দিষ্ট ফুটখানেক ছাড়া বাকি অংশ এবড়ো খেবড়ো, একদম বসার অনুপযুক্ত। হ্যাঁ, তাই হবে হয়তো। এবার জলের মতো পরিষ্কার সবটা। তার মানে গাছে দুলতে থাকার সময় ওই শক্ত রোম কাফ মাসালে লেগে গিয়ে প্রত্যেকে বিষের জ্বালায় মারা যায়। ভুবনবাবু, ঠিক তাই। যার ফলে সকলের অজ্ঞাত সারেই এই বাচ্চার এখানে দোল খেতে আসতো। আর যাদের দোল খাওয়ার সময় ভুলবশত পায়ের কাফ মাসেলের অনাবৃত অংশ লাগতো, তাদেরই সারা শরীরে ভয়ঙ্কর জ্বলুনি হতো। কিন্তু সে নির্দিষ্ট করে সঠিক জায়গার অবস্থান বলতে পারতো না, কারণ তার বলার মতো অবস্থা থাকতো না। আর এইভাবেই একের পর এক বাচ্চা মারা গেছে। ওসি সাহেব, আপনার কাজ হবে এই বিষাক্ত ঝোপঝাড়গুলোতে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার। কিন্তু দাদা, সত্যি কি প্রথম 7টা মৃত্যুর ক্ষেত্রে 14 দিনের গ্যাপটা কোনো বিচার্য নয়? এটা হতে পারে? দিবাকর বাবুর কথায় দেবাশিস আবার হাসল। তারপর নৃপেন বাবুর দিকে তাকিয়ে বলল, এই জন্যই আমি মর্নিং এবং ডে সেশনের সবার ডিউটি রোস্টার চেয়েছিলাম। তাতে একটা জিনিস পরিষ্কার, প্রত্যেকটা মৃত্যু হয়েছে সোমবার করেই, কিন্তু বিভিন্ন সময়। আর সেটা আবার প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার। সোমবার করেই আপনাদের পুরো স্কুলেরই শরীর শিক্ষার ক্লাস ভাগাভাগি করা থাকে। দুটো সেশনের মোট 4 জন শিক্ষক ভাগাভাগি করে শরীর শিক্ষার ক্লাসগুলো নেন। মর্নিং এবং ডে স্কুলের 2 বিভাগেই যে 2 জন করে শিক্ষকরা এই ক্লাস নেন, তাদের মধ্যে 2 জনের মানে সমীরণ সাহা আর ভূপতি বোসের বয়স 55 এবং 56। আর তারা সপ্তাহের প্রথম এবং তৃতীয় সোমবার স্কুলের অর্ধেক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন। মর্নিংয়ের এ সেকশন আর ডে সেকশনের বি সেকশনের ক্লাস নিতেন তারা। আর প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার বাকি অর্ধেকে ক্লাস নিতেন অপেক্ষাকৃত জুনিয়র 2 জন শিক্ষক, যথাক্রমে দেবব্রত পাল এবং অচিন্ত বেরা। 55-56 বছর বয়সটা কিন্তু একদিনে এত বাচ্চাকে নিয়ে ধকল নেবার মতো নয়। সবার প্রতি নিখুঁত দৃষ্টি রাখা সম্ভব নয়। আমি যা বুঝলাম তাতে মর্নিংয়ের শিক্ষক সমীরণ সাহা কিংবা ডে স্কুলের শিক্ষক ভূপতি বোসকে প্রতি পিরিয়ডে একটা করে শ্রেণীর একটা বিভাগের সব ছাত্রছাত্রীদের একসাথে নিয়ে স্কুলের মাঠে নামতে হতো। একসাথে এতগুলো বাচ্চাকে কন্ট্রোল করা খুব চাপের। সেই কারণে যে বাচ্চাগুলো ফাঁকি বাজার দুষ্টু, তারা ওই সময় পালিয়ে স্কুলের পিছনে চলে আসতো। আর তাদের মধ্যেই কারো না কারো আম গাছে দোল খেতে গিয়ে দুর্ঘটনা ঘটত। এটাই এই দুর্ঘটনাগুলোর ঘটার উপযুক্ত কারণ। আবার আমি রোস্টার থেকে জানতে পারলাম, মর্নিংয়ের দেবব্রত পাল ও ডে স্কুলের অচিন্ত বেরা একদম অল্প বয়স্ক হওয়ায় তাদের পক্ষে সবাইকে শৃঙ্খলাবদ্ধ রাখতে অসুবিধা হয়নি। তাই দেবব্রতবাবু ও অচিন্তবাবুর ক্লাসের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাহলে শেষ বাচ্চাটি সেপ্টেম্বর মাসের 5 তারিখ মারা গেল কেন? ওই দিন তো স্কুল ছুটি ছিল। শিক্ষক দিবস ছিল।
কিন্তু যতদূর জানি এখানে খুব ছোট করে মর্নিং বিভাগের একটা অনুষ্ঠান হয়েছে, তাই সেই অনুষ্ঠানের মাঝে কেউ শখ করে সবার নজর এড়িয়ে স্কুলের পিছনে যেতেই পারে, তাই নয় কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সবুজ তো ওই দিন সকালে অনুষ্ঠান চলাকালীনই বিষক্রিয়ায় মারা যায়। ততক্ষণে ভুবনবাবুর নির্দেশে স্কুল বাড়িতে গজিয়ে ওঠা জিম্পি জিম্পি গাছে আগুন লাগানো হয়েছে। একরাশ ধোঁয়ার মাঝে তারাপদবাবু বললেন, তাহলে তো নিশ্চিন্ত হওয়া গেল, তদন্ত শেষ হয়ে গেছে। না, এখনো শেষ হয়নি। শুধু একটা পার্ট হয়েছে যে কাজের জন্য ডেকেছেন, কিন্তু যে কাজে আমি এখন জড়িয়ে গেছি সেটার রহস্য উদ্ঘাটন না করে আমি বাড়ি ফিরব না। সে কি, আর কি রহস্য বাকি আছে? হরিহরবাবু কিছুটা বিরক্ত হয়ে বললেন কথাটা। দেবাশিস সেদিকে পাত্তা না দিয়ে ভুবনবাবুর দিকে তাকিয়ে বললেন, মনে আছে ভুবনবাবু, গত পরশু আপনাকে ঠিক কি বলেছি? শুধু স্কুলের একটা জিম্পি জিম্পি গাছ নয়, এই জমিদার বাড়ির পুরো বাগানের এরকম গজি ওটা অজস্র জিম্পি জিম্পি গাছকেও আজকে পোড়াতে হবে। দেবাশিসের কথায় হরিহরবাবু রেগে লাল হয়ে গেলেন। খবরদার, মিহিরের অনুমতি ছাড়া ওই বাগানে কেউ হাত দেবেন না। অনুমতি আমি পেয়েছি হরিহরবাবু, এই যে আমার কাছে অনুমতিপত্র রয়েছে, আমি এটা ভুবনবাবুকেই দিলাম। এবার ভুবনবাবু যা করার তাই করবে। দেবাশিসের হাত থেকে ভুবনবাবু গোলাপি খামটা নিলেন, চিঠিটা বার করে মনে মনে পড়ে বললেন, পড়ে নিয়েছি, আজই বাগান পরিষ্কার হবে। তার মানে ওটা অনুমতিপত্র হতেই পারে না। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন হরিহরবাবু। দেবাশিসের ঠোঁটের কোণায় সেই পরিচিত দুষ্টু হাসি খেলে গেল। কেন হতে পারে না হরিহরবাবু? মিহির কোনোভাবে আপনাকে চিঠি দিতে পারে না, ও শুধু শিবুকে আর আমাকে চিঠি দেয়, কারণ আমরাই ওর সাথে যোগাযোগ রাখি। উত্তেজিত হবেন না হরিহরবাবু, প্লিজ। আপনার না একবার হালকা সেরিব্রাল হয়ে গেছে, আবার যদি হয় তবে কিন্তু সেটা নিতে পারবেন না। সেটা আমার ব্যাপার মিস্টার সামন্ত, তবে কিছুতেই আমি বাগানে হাত দিতে দেব না। ইন্সপেক্টর, আপনার কনস্টেবলদের থামান তাড়াতাড়ি। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন দাদা? এ বাড়ি তো আপনার নয়, মিহির বাবুর, আর তার চিঠি আমার কাছে এখন। মিথ্যে মিথ্যে, নাটক বন্ধ করুন আপনারা। হঠাৎ হরিহরবাবু তার হাতের লাঠি ফেলে দিয়ে দ্রুত গতিতে উঠে গিয়ে বাগানে আগুন দিতে উদ্যত কনস্টেবলকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। তারপর পড়ে যাওয়া কেরোসিনের জ্যারিকেনটা হাতে তুলে নিলেন। সাবধান, কেউ আর এক পাও এগোবেন না, তাহলে আমি তাকে জ্যান্ত পুড়িয়ে মারব। হরিহরবাবুর ক্রিয়াকলাপে ততক্ষণে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তারাপদবাবু মাথায় হাত দিয়ে বললেন, এসব কি হচ্ছে? আমরা তো কিছু বুঝতে পারছি না। এখনই সব বুঝতে পারবেন আপনারা। দেবাশিস কঠিন মুখে হরিহরবাবুর দিকে এগিয়ে গেল। আপনার নকল গোফটা খুলে গেছে মিহিরবাবু, আর হরিহরবাবুর রোল আপনাকে করতে হবে না। দেবাশিসের কথায় সবাই চমকে গেল। সে কি, হরিহরবাবুই যদি মিহিরবাবু হন তবে হরিহরবাবু কোথায়? হরিহরবাবুকে গত 15 বছর আগেই খুন করা হয়েছে, আর তার শরীর পুঁতে দেওয়া হয়েছে নাট মন্দিরের তলায়। আর যাকে দিয়ে এই কবরের কাজটা হয়েছে সেই হতভাগ্য ভজহরি মণ্ডলকে রেল লাইনে মাল খাইয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। দেবাশিসের কথায় দূরে দাঁড়ানো শিবুর মা চিৎকার করে কেঁদে উঠল। যান, যত খুশি অভিযোগ করুন, কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। মিহিরকান্তি চৌধুরী অট্টহাস্য করে উঠল। প্রমাণ আছে মিস্টার চৌধুরী, সে আপনার বোন আমুদি নিজে। আমার বোন বদ্ধ পাগল, ও কিনা সাক্ষী দেবে? পাগল উনি একসময় ছিলেন মিহিরবাবু, সে যখন আপনি আপনার ছোট ভাই শ্যামল কান্তিকে সুকৌশলে বিষ প্রয়োগে হত্যা করেন, কিন্তু এখন আর সে পাগল নেই। হরিহরবাবু খুন হওয়ার বহু আগেই আমাদের জন্য কলকাতার বড় সাইকিয়াট্রিস্ট ঠিক করে গেছিল, আর দীর্ঘদিনের চিকিৎসায় সে সেরেও উঠেছিল। দেবাশিসের কথায় মিহিরবাবু বিস্মিত হয়ে ফেল ফেল করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। দেবাশিস তখন দূরে দাঁড়ানো শিবুকে ইশারা করতেই ও আমোদিকে ধরে ধরে নিয়ে এলো কাছে। হ্যাঁ, আমি এখন পুরো সুস্থ, কিন্তু বড়দাকে প্রচন্ড ভয় পেতাম বলে নিজের সুস্থ হয়ে যাওয়ার কথা জানায়নি। আসলে দাদা আমাদের প্রত্যেকের জীবন দুর্বিষহ করে দিয়েছে।
আমি সব এক এক করে আজ বলবো। কর্মসূত্রে আমার দাদা মিহির কান্তি চৌধুরী 40 বছর আগে অস্ট্রেলিয়ায় যায়। থাকতো 125 ব্যারেন স্ট্রিট, করুন্ডা, কুইন্সল্যান্ডে। বিয়ে করে ওখানকারই টিয়া রারিটকে। তখনও অবধি দাদার মধ্যেকার লোভ লালসা মেশানো নোংরা সত্তাকে বুঝতে পারিনি। যাবার আগে অবধি আমাদের বাড়িতে দুর্গা পূজা হতো। আমরা সবাই পারিবারিক বন্ধনে আবদ্ধ ছিলাম। প্রচুর লোকজনও আসতো পুজোয়। দাদার চাকরি হয়েছিল একটা উদ্ভিদ জগৎ নিয়ে সার্ভে কোম্পানিতে। কর্মস্থল ছিল রেইন ফরেস্টের ভিতরে। টিয়ারা রিডকে বিয়ে করার 1 বছর পর তাদের কন্যা সন্তান হয়। নাম ছিল সান্ড্রা। সেখান থেকেই 1-2 বছর পর দাদা 3টে গাছের চারা এনে নাট মন্দিরের সামনের টবে রাখে, আর তার দেখাশোনা করার দায়িত্ব দেয় আমার ভোলা ভালা সহজ সরল ছোটটাকে, যে কিনা গান বাজনা ছাড়া আর কিছুই বুঝতো না। বিয়ে থাও করেনি উনি। সারাদিন গান বাজনা আর ওই বাগান এই নিয়েই পড়ে থাকতো। আর আমি ছিলাম তখন ওই আইনের ছাত্রী, বয়সেও অনেক ছোট দাদাদের থেকে। এদিকে আস্তে আস্তে গাছগুলো বড় হয়। তখনও জানতাম না এই গাছের ভয়াবহতা নিয়ে। একদিন গাছ পরিচর্যা করতে গিয়ে ছোটটার শরীরে গাছের রোম বিঁধে যায়। তখন এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্রও ছিল না। ওই 38 বছর আগের কথা হয়তো। বাবা তখন গাড়ি করে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দাদা চলে যায় না ফেরার দেশে। আমি শোকে মুহ্যমান হয়ে পড়ি। খবর পেয়ে বড়দা অস্ট্রেলিয়া থেকে এমার্জেন্সি চলে আসে। তখনও জানতাম না ছোটদার মৃত্যুর কারণ। পোস্টমর্টেম করেও কিছু লাভ হয়নি। বড়দা তখন টানা প্রায় 8-9 মাস ছিল এখানে। ছোটদার অকস্মাৎ চলে যাওয়াটা বৃদ্ধ বয়সে মা আর বাবা নিতে পারল না। দুজনেই 3-4 মাসের মধ্যে চলে গেলেন। পড়ে থাকলাম আমি আর বড়দা। আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল, কারণ পরপর ছোটদা, মা আর বাবার মৃত্যুতে আমি শোকে পাথর হয়ে গেছিলাম। বড়দা তখন আমার মানসিক ডিপ্রেশন কাটাতে আমাকে কলকাতার এক ডাক্তারের কাছে নিয়ে গেল। সুস্থ হবার বদলে দিনরাত অসুস্থ হতে থাকি। শেষে আমাকে পুরো পাগল বানিয়ে কেয়ারটেকার নরহরির দায়িত্বে রেখে সে অস্ট্রেলিয়ায় ফিরে যায়। এরপর দীর্ঘদিন আমার আর কিছু মনে নেই। শুনেছি নরহরির বাড়িতে দাদা আমাকে দেখাশোনার জন্য নিয়মিত টাকা পাঠাতেন মানি অর্ডার করে। এভাবেই কাটছিল সব। তখন সবার কাছে আমি ওই আমুদি পাগলি। সেই সময় আমি একজন ভদ্রলোককে ঘোরের মধ্যে দেখতাম, দাদার মতোই লম্বা সুপুরুষ। শুনেছি পোস্টমাস্টার ছিলেন এই গ্রামের। ছোটবেলায় ওকে চিনতাম, ভালো লাগতো এক সময়, কিন্তু মা বাবাকে বলতে পারিনি। আসলে আমরা জমিদার বংশের। বাইরের এক ছাপোষা পোস্ট অফিসের কেরানিকে মা বাবারা পাত্র নাও করতে পারে। তারপর ঘটনাক্রমে সে বাইরে চলে যায়, আর আমিও পাগল হয়ে যাই। কিন্তু শুনেছি সেও আমাকে ভালোবেসে আর বিয়ে থা করেনি। চাকরির শেষ সময়ে পোস্টমাস্টার হয়ে এই গ্রামেই ফিরে আসে, আর আমাকে ওই পাগল হিসেবেই আবিষ্কার করে। লুকিয়ে লুকিয়ে সে আমার চিকিৎসা শুরু করায় আমি আস্তে আস্তে ভালো হতে থাকি। আমার শরীরে আর মনে বেশ পরিবর্তন আসতে থাকে। যদিও সংসার পাতার বয়স আর ছিল না, তবুও গান বাজনার গল্প করার জন্য সে আসতো খুব। ইতিমধ্যে বড়দাও মাঝে বেশ কয়েকবার ঘুরে গেছে। জানি না এ সময় সমনপুর স্কুলের কমিটির মধ্যে ওনারা কিভাবে ঢোকেন। ওনাদের মধ্যে গাঢ় বন্ধুত্বও হয়। এদিকে আস্তে আস্তে আমার স্মৃতি ফিরে আসছে। হরিহর বাবু ততদিনেই ভয়ঙ্কর গাছের কথা জানতে পেরে গেছেন, আর সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য যে আমার ছোটদাকে সুকৌশলে হত্যা করা হয়েছে সেটাও উনি আর আমি তখন বুঝতে পেরে যাই। বড়দা যখন ধরতে পারলেন যে আমার সঠিক চিকিৎসা করাচ্ছে হরিহর বাবু, তখন তাকে আর সহ্য করতে পারলেন না।
নরহরিকে বলে আমার কাছে হরিহর বাবুর আশা বন্ধ করে দিলেন। হরিহর তখন খোঁজ খবর নিয়ে জানতে পারে এই ভয়ঙ্কর গাছের কথা, যা শুধু অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়া রেন ফরেস্টেই পাওয়া যায়। বরদাচে উদ্দেশ্য প্রণোদিত হয়ে চোরদাকে মারার জন্য এই গাছের ব্যবস্থা করে, তার জানতে বাকি রইল না। এই খবর জানার পরই আমি দাদার অস্ট্রেলিয়ার ঠিকানা ইংলিশে চিঠি লিখে ঘৃণা প্রকাশ করি। আর সেই চিঠি ভুলবশত পৌঁছে যায় দাদার স্ত্রী টিয়ারা রিডের কাছে। তিনি সবটাই পড়েন আর ঘৃণায় দাদার সাথে সম্পর্ক শেষ করে ডিভোর্স নেন। দাদা এরপর আগে ভারতে ফিরে আসে আর আমার সামনেই হরিহরকে গুলি করে মারে। কেয়ারটেকার নরহরি বাবু সেই সময় বাড়ি চলে গিয়েছিল। তার ছিল ওই আফিংয়ের নেশা। তার ছেলে ভজহরিকে তিনি গিয়ে ডেকে আনেন। তারপর হরিহরকে বস্তায় পুরে নাট মন্দিরের মেঝেতে পুঁতে দিতে বলেন। ভজহরি এটা করতে না চাইলেও তিনি ভজহরিকে নতুন নৌকো কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নৌকা আর বিলেতি মদের নেশায় হরিহর বাবুকে নাট মন্দিরের নিচেই কবর দেওয়া হয়। আতঙ্কে আমি আর কোনো শব্দ করতে পারিনি, কারণ হয়তো আমি মুখ খুললে বর্দা আমাকেও মেরে ফেলতো। যেমন পরদিন ভজহরির বডিটা রেল লাইনে পাওয়া যায়। সুইসাইড কিংবা অতিরিক্ত মদ্যপানে বেহুশ হয়ে মৃত্যু হয়েছে, এটাই সবাই জানতে পারলো। হ্যাঁ, তোকে তোকে মেরে ফেললেই ল্যাটা চুকে যেত, তাতে এই দিনটা আসতো না। আপনি চুপ করুন মিহিরবাবু, ওনাকে বলতে দিন প্লিজ। ভুবনবাবুর ধমকে মিহিরবাবু চুপ করে যেতেই আমোদি আবার বলতে শুরু করলো। ততদিনে দাদার অস্ট্রেলিয়া ফেরার পথ বন্ধ হয়ে গেছে। দাদা এখানেই থাকতে শুরু করলো। কিন্তু এদিকে অকৃতদার হরিহর বাবুকে তো আর দেখা যাচ্ছে না। তখন এখানে লোকবসতি কম হলেও কিছুদিন পর মানুষ হয়তো সন্দেহ করত। তাই দাদা হরিহর বাবুর নিখুঁত ছদ্মবেশ ধরল। দুজনের প্রায় একই উচ্চতা আর স্বাস্থ্যও কিছুটা একই হওয়ায় দাদার পক্ষে ছদ্মবেশ নিতে আর সমস্যা হলো না। শুধু একটা সরু গোঁফ আর কিছুটা ফ্রেঞ্চ কাট দাড়ি লাগাতেই লোকে আর চিনতে পারল না তেমন। আর দাদা একটা সময় রীতিমতো অভিনয় করত ছাত্র জীবনে। তারপর দুর্গাপূজাতেও আমাদের বাড়িতে অভিনয় করেছে, তাই তার ছদ্মবেশ কেউ ধরতে পারল না। কিন্তু সমস্যা হলো দিনকে দিন পোস্ট অফিস থেকে পেনশন না নেওয়ার। একজন পিয়ন খোঁজ নিতে এলে দাদা বলে আমার সেরিব্রাল হয়েছে, সই আর করতে পারবো না। তখন টিপছাপ দেওয়ার কথা বলা হয়, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে দাদা পেনশন আর না নেওয়ার জন্য চিঠি দেন সরকারকে। টাকা পয়সা দাদার মেলা ছিল, তাই তার অভাব ছিল না। কিন্তু হরিহর বাবুর ছদ্মবেশে তার নিজের বাড়িতে থাকতে দাদা ভয় পেল। তাই হরিহর বাবুর বাড়ি শেখ জাহাঙ্গীরকে বিক্রি করে চলে গেল নতুন পাড়ায়। আর এদিকে আমাকে দেখার জন্য নরহরি বাবুকে রেখে যায়। কিন্তু একদিন নাট মন্দিরের পাশে থাকা সেই 3 বিষগুল্মকে তারের জাল দিয়ে ঘেরার কথা বললে নরহরি অসাবধানতার জন্য বিষের প্রকোপে পড়ে। কিন্তু সে বিষের প্রকোপে সে পঙ্গু হয়ে যায় আর তারপর মারা যায়। তার আগে অবশ্য ভজহরি মারা যাবার পর শিবু আর ওর মা পাকাপাকি ভাবে ফিরে আসে, যাতে ওরা কেউ না সন্দেহ করে। তাই দাদা এখানে থেকেই হরিহর বাবু সেজে মিহির বাবুর নামে গোলাপি খামে যথারীতি টাকা পাঠাতে লাগলো। হাতের লেখা এক হওয়ায় সবাই ভাবলো মিহিরকান্তি চৌধুরী অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠাচ্ছে। এইভাবেই সব চলছিল। গেটের বাইরে দারোয়ানদের ঘরে শিবুকে দোকান করে দিল, সেটাও নিজের নামেই চিঠি পাঠিয়ে। সেটা আবার পোস্ট অফিস থেকে নিজেই হরিহর বাবু সেজে রিসিভ করে শিবুদের দিত। সবাই ভাবলো মিহির বাবুর সাথে হরিহর বাবুর খুব গভীর সম্পর্ক, তাই চিঠি আদান প্রদান চলে। এত কিছু ঘটে গেলেও কেউ বর্তাকে চিনতেই পারল না, এমনকি বুড়ো নরহরিও না। আর আমিও পাগল সেজেই থাকতাম, কারণ প্রতিবাদ করার সাহস আমার আর ছিল না। শিবুই আমাকে সকাল বিকেল খাবার দিয়ে আসতো। শিবুকে অবশ্য দোষ দেব না, ও আর ওর মা জানতো আমি পাগল।
তাই গোলাপি খামে আসা বর্দার চিঠির নির্দেশ ওরা অক্ষরে অক্ষরে পালন করত। আর বর্দা অস্ট্রেলিয়ায় না থেকেও ছদ্মবেশে এসব সকাল বিকেল দেখার জন্য ওর দোকানের বেঞ্চে এসে বসতো। সেদিন দেবাশিস বাবুকে নিচে দেখে আমি নেমে আসি। ভুলবশত সেদিন কলাপসিবল গেটের চাবি দিতে ভুলে গেছিল শিবু। সেই সুযোগেই নিচে নামি। আপনাকে আকার ইঙ্গিতে কিছু বলতেও থাকি, আর সেই সময় বর্দা চলে আসায় ভয়ে পালিয়ে যায়। এরপর তাই আমার বারান্দায় বের হওয়াও বন্ধ হয়ে যায়। প্রতি রাতে শিবু খাবার দিয়ে চলে যাবার পর বর্দা আসতেন চেক করতে যে আমি আমার ওষুধগুলো ঠিক মতো খেয়েছি কিনা, কারণ ওইগুলো ছিল আমাকে উন্মাদ বানাবার ওষুধ। কিন্তু আমি খেতাম না, শিবুর অলক্ষ্যে ফেলে দিতাম। শয়তানি তোর পেটে পেটে এই ছিল? তুই ভেবেছিস দেবাশিস বাবু আমাকে হাজতে পড়বে? সে গড়ে বালি। আমি 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 আজই সবাইকে পুড়িয়ে মারবো। হঠাৎ করেই মিহিরবাবুর সাথে রাখা কেরোসিনের জার থেকে সবাইকে লক্ষ্য করে তেল ছেটাতে শুরু করলো সে। তাই দেখে দুজন কনস্টেবল ওনাকে ধরতে যেতেই উনি সাথে থাকা লাইটারটা জ্বালিয়ে ছুড়ে দিলেন আমুদিকে লক্ষ্য করে। কিন্তু তার আগেই শিবু সরিয়ে নিয়েছে আমুদিকে। লাইটার ঘাসে পড়তেই শুকনো ঘাস পাতায় আগুন লেগে গেল। তার মধ্যেই কনস্টেবলের হাত ছাড়িয়ে জারটাকে ফেলে ছুট লাগালো মিহিরবাবু। কিন্তু চারিদিক থেকে সবাই ওনাকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেল। ততক্ষণে আগুন অনেকটা দূর অবধি ছড়িয়ে পড়েছে। তার ধোয়ার মধ্যেই মিহিরবাবু পালানোর পথ না পেয়ে ভেঙে পড়ে থাকা আম গাছের ডালটায় উঠে নিজের বাড়িতে লাফিয়ে পড়লেন। তারপর বাগান দিয়ে ছুটতে গিয়ে আর্তনাদ করে উঠলেন সে। তার সারা শরীরে তখন জিম্পি জিম্পির রোম ঢুকে গেছে। মাত্র মিনিট 15 প্রচণ্ড দাপাদাপি আর লাফালাফি করে শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। তারপর এক সময় স্থবির হয়ে গেল। দেবাশিস পাঁচিলের সামনে এসে সবাইকে সাবধান করে বলল, খবরদার আর কেউ এগোবেন না। উনি ওনার তৈরি মৃত্যুর সাজানো ফাঁদে নিজেই মারা গেছেন ভুবনবাবু। বুঝতেই পারছেন এই জিম্পি শুধু আর এই জমিদার বাড়িতে আটকে নেই, হয়তো ছড়িয়ে পড়েছে সমনপুরের অনেক জায়গায়। আপনাদের কিন্তু ভারী সতর্ক হয়ে সেই সব ঝোপঝাড় পরিষ্কার করতে হবে, না হলে ভবিষ্যতে আরও মৃত্যু অপেক্ষা করবে। মোটামুটি আধ ঘন্টার অপেক্ষা। অনেক সাবধানতার সাথে মিহিরবাবুর বডি বার করা হলো। চারিদিকে যখন পোড়া বিষের গন্ধে ভরে গেছে তখন তারাপদবাবু বললেন, দেবাশিসবাবু, এত হই হট্টগোলের মধ্যে আমাদের অনেক সময় চলে গেছে। ডে স্কুল দেরিতে হলেও চালু হয়েছে, এবার আমরাও বাড়ি ফিরব। কিন্তু এত রহস্য কিভাবে উন্মোচন করলেন তা না জেনে তো যাওয়া সম্ভব নয়। প্লিজ যদি একটু অফিস রুমে আসেন। হ্যাঁ দেবাশিসবাবু, আমারও বেশ কিছু বিষয়ে জানতে ইচ্ছে করছে। চলুন একটু বসাই যাক। ভুবনবাবুর কথায় দেবাশিস হেসে সম্মতি প্রদান করে অফিস রুমে এলো। সেখানে এক কোণে তখন আমোদি দেবী বসে কাঁদছিলেন। পরিবেশটা বেশ ভাব গম্ভীর হয়ে উঠেছে। তবুও দেবাশিস স্থিত হয়ে বসে শুরু করলেন, আমি জানি আপনারা যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমোদি দেবী তার অনেকটাই বলেছেন। বাকিটা আমি বলছি। স্কুলের বাচ্চাদের মৃত্যু রহস্য তো পরিষ্কার করে বলেইছি, নতুন করে আর বলবো না। ভুবনবাবু যখন বললেন যে পোস্টমর্টম ও ভিজেরা টেস্টের রিপোর্টে সূক্ষ্ম কোনো উদ্ভিদের রোমের অস্তিত্ব পাওয়া গেছে, তখন সেটা যে কোনো ঝোপঝাড় থেকে এসেছে সেটা বুঝতে পারি। আর জমিদার বাড়ি ঢুকে আমি নাট মন্দিরের পাশেই জিম্পি আবিষ্কার করি। এখন প্রশ্ন হলো, মিহিরকান্তিবাবু তো ওনার ভাইকে মারার জন্য 3টে টব এনেছিল সুদূর ওই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে। তবে এই গাছ স্কুল চত্বর অবধি গেল কীভাবে? আসলে এই গাছে গোলাপি এক ধরনের ছোট ছোট ফল হয়, ফলে বিষ নেই, কিন্তু তার বাইরে সেই বিষাক্ত রোম আছে। তাই একমাত্র পাখি ছাড়া আর কোনো প্রাণী এই ফল খেতে পারবে না। পাখিরা ধানের উপরে রোমগুলোকে শক্ত ঠোঁট দিয়ে ঘষে ঘষে ফেলে দিয়ে সাবধানে খায়, আর খাওয়ার পর বীজটা ফেলে দেয়। আর সেই বীজ থেকেই পরবর্তী গাছ জন্মায়, বা অনেক সময় তাদের পেটে যাওয়ার পর তাদের পটি থেকেও ওই বীজ অঙ্কুরিত হতে পারে। এইভাবেই এই গাছ থেকে আবার অন্য গাছের জন্ম হয়। আর এইভাবেই পুরো বাগানে জিম্পি ছড়িয়ে পড়ে, এমনকি স্কুলের ভিতরেও চলে আসে। আর এই গাছ যেহেতু রেইন ফরেস্টে, তাই একটু ভেজা আর স্যাঁতস্যাঁতে পরিবেশে ভালো হয়।
হয়তো এখানকার পরিবেশে তা অভিযোজিত হয়ে গেছে, সেটাও হতে পারে। তো এবার আসি জমিদার বাড়ির প্রসঙ্গে। সেই প্রথম দিন স্কুলের কমিটি গ্রুপ ফটোতে দেখেছিলাম হরিহরবাবু আর মিহিরবাবুকে পরস্পরের কাঁধে হাত দেওয়া অবস্থায়। মিহিরবাবুর গোঁপদারি ছিল না, হরিহরবাবুর ছিল। আবার হরিহরবাবুর ডান গালে তিল ছিল, সেটা মিহিরবাবুর ছিল না। মিহিরবাবুর ডান হাতে বালা ছিল, গলায় সোনার চেন, আর হরিহরবাবুর গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে রিস্ট ওয়াচ। মিহিরবাবুর চশমাটা ছিল স্টাইলিস্ট, পাওয়ার কম, আর হরিহরবাবুর চশমাটা ছিল সেকেলে, হাই পাওয়ারের। তাই ছদ্মবেশ নিলেও এসব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো মিহিরবাবু খেয়াল করেননি। তাই প্রথম দিন আলাপের পরই আন্দাজ করেছিলাম ডাল মে কুছ তো কালা হ্যায়। তারপর হরিহরবাবু সিগারেট খেতেন না, শুধু চা খেতেন, কিন্তু মিহিরবাবু চেন স্মোকার ছিলেন। তাই এত কিছু এখানে ধরা পড়ে যেত বলে তিনি আসল হরিহরবাবুর বাড়ি বিক্রি করে নতুন পাড়ায় চলে গেলেন। সেখানে চায়ের দোকান থেকে উনি চা খেতেন না, শুধু সিগারেট কিনতেন। অথচ আমার সামনে শিবুর দোকান থেকে শুধু চা কিনে খেতেন। হরিহরবাবুর মৃত্যুর আগে লাঠি ব্যবহার করতেন। মিহিরবাবু সেই লাঠিটা নিয়ে তার মতো হাঁটার চেষ্টা করতেন। পোস্ট অফিস থেকে পেনশন নেওয়া ছাড়লেন ধরা পড়ার ভয়। গিয়ে বললেন সেরিব্রাল হয়েছে, স্বাক্ষর করতে আর পারেন না। অথচ বিকল্প ব্যবস্থায় ভয় গেলেন না। ঘটনার পর পোস্ট অফিসের লোকরা অবাকই হয়েছিলেন। আজকালকার দিনে এমন কি কেউ আছে যে সরকারি পেনশন ছেড়ে দেন? আসলে উনি জমিদার বাড়ির ছেলে, তাই টাকা পয়সার অভাব নেই। যাই হোক, স্বাক্ষর করতে এখন আর পারেন না প্রচার করে উনি আবার আসল পরিচয়ে মিহিরবাবু স্বাক্ষর করে গোলাপি খামে তার আসল হাতের লেখায় শিবুদের ঠিকানায় চিঠি পাঠাতেন। তবে আগের মতো ধরা পড়ার ভয় মানি অর্ডার করতেন না। তার বদলে নগদ টাকা শিবুদের দিয়ে এসে বলতেন মিহিরবাবু ওনাকেই টাকাটা পাঠিয়েছেন। পোস্ট অফিসে আমি খোঁজ নিয়ে জেনেছি শিবুদের ঠিকানায় আগে অস্ট্রেলিয়া থেকে চিঠি যেত, কিন্তু 15 বছর আগে থেকে একই রকম খামে শিবুদের ঠিকানায় একই রকম চিঠি যেত, হাতের লেখাও এক। শুধু লোকাল কেউ পোস্ট করতো মিহিরবাবুর নামে। বিষয়টা পোস্ট অফিসের বিষয় নয় বলে এ ব্যাপারে কেউ খোঁজ করেনি, আর শিবুরাও এ ব্যাপারে মাথা ঘামায়নি, তাই বিষয়টা ধরা পড়েনি। আমি শিবুদের বাড়ি থেকে দুটো ভিন্ন গোলাপি খাম লুকিয়ে নিয়ে এসেছিলাম। তাতে একটাতে অস্ট্রেলিয়া থেকে আসা চিঠি আর একটাতে লোকাল পোস্ট অফিস থেকে আসা চিঠি ছিল। দুটোতেই হাতের লেখা এক, তবে খাম দুটোর রং এক হলেও গুণমান কিন্তু আলাদা। আর একটা বিষয় পোস্ট অফিসে গিয়ে জেনেছি, তা হলো হরিহরবাবুর সেরকম কোনো অসুখ ছিল না। তবে প্রোটেস্ট গ্ল্যান্ডের সমস্যা থাকায় নির্মল ডাক্তারের থেকে তিনি নিয়মিত ওষুধ খেতেন। অথচ নির্মল ডাক্তার মনে করতে পারলেন না শেষ কবে হরিহরবাবু তার কাছে প্রোটেস্ট দেখাতে এসেছিলেন। শেখ জাহাঙ্গীরের কাছে গিয়ে শুনলাম আগে মিহিরবাবু জমিদার বাড়িটা বিক্রির জন্য উৎসাহী ছিল। তিনি 40 বছর আগে একবার বিক্রি করতে চান, তারপর 15 বছর আগেও আরও একবার, কিন্তু কোনো এক কারণে পরে আর বিক্রি করতে চাইতেন না। শেখ জাহাঙ্গীর বলেছিল তিনি কখনো কোনো ফোন নাম্বার না থাকায় সরাসরি মিহিরবাবুর সাথে কথা বলতে পারেননি, যা কথা হতো সব হরিহরবাবুর মাধ্যমে। আর হরিহরবাবু মানে ছদ্মবেশী মিহিরবাবু জানতেন নাট মন্দিরের তলায় আসল হরিহরবাবু সাহিত্য আছেন। প্রমোটিং করতে গেলে মাটি খুঁড়লেই যা ধরা পড়বে, তাই আমাদের একা একা থাকার ছবি, সেতার বাজানোর গল্প ইত্যাদি নানান ভৌতিক কাহিনীর কথা বলে জাহাঙ্গীরের মনে তিনি ভয় ধরালেন। তাই জমিদার বাড়ি আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে গেল। এদিকে ইচ্ছে করেই তিনি ইলেকট্রিক বিল না দেওয়ায় বিদ্যুৎ পর্ষদ শেষ পর্যন্ত তার বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় এত বড় জমিদার বাড়ি শেষ পর্যন্ত হানাবাড়ির মতন হয়ে দাঁড়ালো। আর তিনিও ভাবলেন শেষ জীবনটা এইভাবেই লুকিয়ে ছুড়িয়ে কাটিয়ে দেবেন, কারণ তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। মেয়ে সানরাও তার বাবাকে ঘেন্না করে। ওনার তো আর যাবার জায়গা নেই। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আমি আসতেই হলো বিপত্তি। দ্বিতীয় দিনই আমাকেও বাড়িতে ঢুকতে দেখে উনি ভীত হয়ে পড়েন। যে লাঠি ছাড়া ওনাকে হাঁটতে দেখিনি, সেই তাকেই দেখি নতুন পাড়ার বাড়িতে লাঠি ছাড়াই দিব্যি চলাফেরা করছে। সেদিন আমায় দেখে প্রচণ্ড বিরক্ত হন। তাড়াতাড়ি বের হতে গিয়ে ডান গালের নকল তিলটা বাম গালে লাগিয়ে ফেলেন, আর সেদিন বিকেলবেলায় লাগান ডান দিকেই। ইতিমধ্যেই শিবুদের বাড়ি গিয়ে আমি ওর মায়ের সাথে দুবার সাক্ষাৎ করি। শিবুর মাকে জিজ্ঞেস করে ওর বাবা ভজহরি মণ্ডলের মৃত্যুর ব্যাপারে খোঁজ খবর করি। আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন ভজহরিবাবু রেলে কাটা পড়ার আগে রাত্রিবেলা মিহিরবাবুর বাড়ি রাজমিস্ত্রির সরঞ্জাম নিয়ে যান, যার মানে এমন গোপনীয় কোনো কাজ যা দিনের বেলা সম্ভব নয়। নাট মন্দিরের মেঝে যে মাঝে খোঁড়া হয়েছিল তাতে আমি নিঃসন্দেহ। সুতরাং 2-2 4, কারণ সে রাতে ভজহরি আর বাড়ি ফেরেনি, আর তখন এখানে কোথায় কাছাকাছি মদ পাওয়া যেত না।
একমাত্র জমিদার বাড়িতে মিহিরবাবুর স্টকের বিলেতি মদ ছাড়া। এরপর আসছি আমুদি দেবীর প্রসঙ্গে। দ্বিতীয় দিন সকালেই তার সাথে আমার সাক্ষাৎ হয়, কিন্তু তার পরিপাটি সাজ পোশাক দেখে মনে হয়নি তিনি পাগল। তার কথাগুলো অসংলগ্ন মনে হলেও সাবধান বাণী ছিল। আমি দ্বিতীয়বার যখন তৃতীয় দিন দুপুরে ওই বাড়িতে দোতলায় যাই, তখন উনি ঘুমাচ্ছিলেন। বাইরে থেকে দরজা বন্ধ, ঘরে কিছু ওষুধপত্র, একটা ডায়েরি, তাতে একটা গোলাপি খাম, সাথে একটা ফটো। সেটা মিহিরবাবুর মেয়ে স্যান্ড্রা রিডের। ঘরে অসংখ্য বইপত্র, একটা সেতার। হঠাৎ ডায়েরি থেকে খামটা পকেটে ঢোকাতে গিয়ে অজান্তে শব্দ করে উনি উঠে পড়ে জিজ্ঞাসা করেন, বর্দা নাকি? আমার ওষুধটা দে, মাথায় বড্ড কষ্ট হচ্ছে। উনি কথা বলতেই আমি তখন বেরিয়ে আসি, আর শিবু ঢোকে। কান পেতে শোনার চেষ্টা করি ওদের কথাবার্তা। শুনলাম শিবু বলছে, খেয়ে নাও ঠাম্মি, না হলে আমি বকা খাবো। কেউ একজন মনে হয় এসেছিল এই ঘরে, বড়দা নয়, অন্য কেউ। কই, কেউ না তো। আমি পাশের ঘরে ঘাপটি মারলাম। তারপর শিবু বেরিয়ে যেতেই আবার ঢুকলাম ওনার ঘরে, আর আমাকে দেখে উনি অপ্রস্তুত হলেন। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাবেন না, আমি তদন্ত করছি, বেশ কিছু বিষয় জানতে পেরেছি, বাকিটা আপনি বলবেন। সত্যিটা প্রকাশ করা প্রয়োজন। আমার কথায় প্রথমে উনি অসংলগ্ন কথা বলতে চেষ্টা করলেও পরে কান্নায় ভেঙে পড়লেন। সব কাহিনী শোনা হয়ে গেল আমার। দেবাশিসের কথা শেষ হতেই একজন কনস্টেবল এসে খবর দিল নাট মন্দিরের গর্ত খুঁড়ে একটা কঙ্কাল পাওয়া গেছে। খানিকক্ষণ সবাই চুপচাপ। তারপর দেবাশিস সবাইকে অবাক করে গুগল থেকে একটা নাম্বার নিয়ে ঠাকুরপুকুরের কৃষ্ণমোহনপুর পুলিশ ফাঁড়িতে ফোন করলেন। নমস্কার, আমি প্রাইভেট ডিটেকটিভ দেবাশিস সামন্ত বলছি। সৌরজিৎ করের মৃত্যুর কিনারা আমি করে ফেলেছি। এর জন্য সিবিআইকে আর ডাকতে হবে না আলাদা করে। আজ এই বিকেলের দিকে আমি স্কুলে পৌঁছাবো সব রহস্যের কিনারা করতে। এ তো মেঘনা চাইতে জল, দেবাশিস বাবু। কিন্তু আপনাকে তো গত 7 দিনের একদিনও দেখা যায়নি। ঘরে বসে বসে কেস সলভ কিভাবে করলেন? অপর প্রান্ত থেকে ওসি সাহেব হেসে বলল কথাটা। সব বলবো। তার আগে বলুন তো, মৃত বাচ্চাটির স্কুলের ব্যাগটা কোথায়? ওটা আমাদের কাছে নেই। হতে পারে ওটা ওর নিজের বাড়িতে বা স্কুলেই পড়ে আছে, কিন্তু ওটা দিয়ে কি হবে? ওটা তাড়াতাড়ি খুঁজে পুড়িয়ে দেবার ব্যবস্থা করুন প্লিজ, না হলে আর কেউ মারা যেতে পারে। তার মানে কি আছে ব্যাগের ভেতর? তেমন কিছু না, কয়েকটা জিম্পি গাছের ফল আর তার গায়ের বিষময় কাঁটা। অজান্তে খোলা চেনে বাচ্চাটি হাত ঢোকাতে গিয়ে স্কুলের শ্রেণীকক্ষে ওর আঙুলের চরম বিষ প্রবেশ করে, আর বাচ্চাটি মারা যায়। কি নাম বললেন? জিম্পি? এরকম নাম তো কখনোই শুনিনি। এই জিম্পিটা কি? সেটা আজ বিকেলেই জানতে পারবেন। কথাটা বলে দেবাশিস ফোন রাখতেই ভুবনবাবু ওর পিঠ চাপড়ে দিল। যতই দেখছি আপনার অ্যানালাইসিস দেখে ততই মুগ্ধ হচ্ছি। কিন্তু এত দূরে বসে কিভাবে বুঝলেন যে ওই বাচ্চাটিও জিম্পির শিকার, আর বর্তমানে ওর ব্যাগের চেনের ভিতর মারণ ফল আর তার বিষ রয়েছে? না, সত্যি আমার মাথায় ঢুকছে না দাদা। কথা প্রসঙ্গে শিবুর মা বলেছে ওরা এখান থেকে বাপের বাড়ি কৃষ্ণমোহনপুরে যাওয়ার সময় কিছু পায়রা নিয়ে যায়। সম্ভবত সেই পায়রার পেটে এই জিম্পির বীজ ছিল, যা কৃষ্ণমোহনপুরেও পৌঁছে যায়, আর পায়রার বিষটার মাধ্যমে ওখানে কোথাও পড়ে অঙ্কুরিত হয়, আর আস্তে আস্তে তা থেকে ছড়িয়ে পড়ে। কাগজে পড়লাম সৌরজিৎ করকে ওর বাবা স্কুলে নিয়ে আসার পথে কৃষ্ণমোহনপুরের সেই খেলার মাঠের সামনের বাজারে দাঁড়ায়। সেই মুহূর্তে হয়তো কোনো কাক পরে খাবে বলে সৌরজিতের চেন খোলা ব্যাগের ভিতরে সেই ফল লুকায়। আসলে কাক এরকম ভবিষ্যতের জন্য খাবার লুকিয়ে রাখে, আর স্কুলে ঢুকে খোলা চেনের ভেতর হাত ঢুকিয়ে ম্যাডামের কথায় বই বার করতে গিয়ে সেই ভয়ঙ্কর রুমে বেচারি বিদ্ধ হয়, আর স্যাডলি বিষক্রিয়াতে মারাও যায়। অবশ্য এটা আমার অনুমান, সত্যি নাও হতে পারে। তবে এই মুহূর্তে সরকার থেকে প্রতিটি জেলার প্রতিটি শহর ও গ্রামের সবাইকে এই জিম্পির ছবি দেখিয়ে সচেতন করা দরকার। আমরা জানি না আমাদের অগোচরে এই গাছ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে, নাহলে আরও অনেক মানুষের মৃত্যু হতে পারে। শুনছিলে আজকের গল্প পিআই দেবাশিস সামন্ত সিরিজের 5 নম্বর গল্প বিষনগরী। আজকের গল্প পাঠে ছিল দীপম, পারমিতা, নীল, অভিক, সৌরভ,
নীলাশিস, পার্থ অরণ্যদেব মুখার্জি, শুভদীপ্ত ভট্টাচার্য, পূজা, লাবণী, সৌরভ রয় এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে ছিল বর্ষা, শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আর্টিস্টিক 2.0। শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।